ওয়েলকাম। তো এটা দ্বিতীয় পার্ট, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটা আমি তোমাদের বায়োলজি টিচার শুভম চক্রবর্তী। মনে রাখ, এর আগের ক্লাসটাতে করে দিচ্ছি, যেটা প্রথম ক্লাস ছিল এই চ্যাপ্টারে। এবার দ্বিতীয় ক্লাসটা, এখানে আমরা পড়বো প্রোটিস্টা। তার আগে তোমরা আশা করি আগের ক্লাসটা দেখেছো আর পড়েওছো ঠিকঠাক। তো একটা জিনিস এখানে আরেকবার বোঝাতে হবে, মানে বোঝাতে হবে বলতে দেখাতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে এই জায়গাটা, প্রোটিস্টার থেকে কিন্তু তিনটে আলাদা হয়ে গেছে গ্রুপ। এই এই ছবিটা আরেকবার, প্রোটিস্টার থেকে তিনটে আলাদা হয়ে গেছে, প্ল্যান্ট, অ্যানিম্যাল আর ফাঙ্গি। তার মানে এখানে কি হচ্ছে, প্রোটিস্টার মধ্যে আমি প্ল্যান্টেরও কিছু বৈশিষ্ট্য দেখব, অ্যানিম্যালেরও কিছু বৈশিষ্ট্য দেখব, আর ফাঙ্গিরও কিছু বৈশিষ্ট্য দেখব। তাহলে প্রোটিস্টার যেই ভাগগুলো হবে, প্রোটিস্টার ভেতরে যেই ভাগগুলো হবে, আমি কিভাবে ভাগগুলো করব, কিছু প্ল্যান্ট লাইক থাকবে, কিছু ফাঙ্গি লাইক থাকবে, আর কিছু অ্যানিম্যাল লাইক থাকবে। দেখা যাক কি কি আছে। তো এবার দেখো, এইখানে প্রোটিস্টার মধ্যে যে ভাগগুলো রয়েছে কি কি রয়েছে, ক্রাইসোফাইট। ক্রাইসোফাইট কার মতো হবে, প্রথমে আমি সেটা বলে দিচ্ছি, কে কার মতো হবে, প্ল্যান্টের মতো না অ্যানিমেলের মতো না ফাঙ্গির মতো। এরা কিন্তু পড়ছে প্রোটিস্টার মধ্যেই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি যে কোন টাইপের হতে পারে। ক্রাইসোফাইট হচ্ছে প্ল্যান্টের মতো কিছুটা। কেন প্ল্যান্টের মতো হবে, কারণ ফটোসিনথেসিস করতে পারছে। তারপরে পড়ে যাচ্ছে ডায়নোফ্ল্যাজেলেট, এও হবে প্ল্যান্টের মতো, এও ফটোসিনথেসিস করতে পারবে। তারপরে হচ্ছে স্লাইম মোল্ড, এ কার মতো, নাম শুনে বুঝতে পারছো, মোল্ড টোল্ড এসব আছে, তার মানে ফাঙ্গির মতো হবে। আর তারপর চলে আসছে প্রোটোজোয়া, তার মানে প্রোটোজোয়া কার মতো হবে, প্রোটোজোয়া হবে অ্যানিমালের মতো। তাহলে শুরু করা যাক এবার। তাহলে কি কি ভাগ দেখলাম আমরা প্রোটিস্টার মধ্যে, ক্রাইসোফাইট, ডায়নোফ্ল্যাজেলেট, তারপরে তোমরা বলতে পারো যে স্যার ইউগ্লিনয়েড তো বললে না, ওটা লাস্টে বলবো। তারপরে স্লাইম মোল্ড আর প্রোটোজোয়া। তাহলে ক্রাইসোফাইট আর ডায়নোফ্ল্যাজেলেট কার মতো, সে হচ্ছে প্ল্যান্টের মতো, আর স্লাইম মোল্ডটা হচ্ছে ফাঙ্গির মতো, আর লাস্টে যেটা পড়লে এই জায়গাটা কোথায় গেল, প্রোটোজোয়া, সেটা হচ্ছে অ্যানিমালের মতো। এবার দেখা যাক যে ক্রাইসোফাইটকে আমি কেন প্ল্যান্টের মতো বললাম, সেটার বুঝতেই পারবে এই লাস্ট লাইনটা পড়ি। ডায়াটমস আর চিফ প্রডিউসার ইন দ্য ওশেন। প্রডিউসার মানে জানো, প্রাইমারি প্রডিউসার এখানে বলেছে, অর্থাৎ যারা মানে লাইটের থেকে এনার্জি নেয়, ফটোসিনথেসিস করে অর্গানিক ম্যাটেরিয়াল তৈরি করে, তাদেরকে আমরা প্রাইমারি প্রডিউসার বলি। এখানে প্রডিউসার বলতে প্রাইমারি প্রডিউসারই বলেছে, অর্থাৎ এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারছে। তার মানে এটা কার মতো হবে, প্ল্যান্টের মতো। ব্যাস, জাস্ট এইটাই মনে রাখার জন্য, কে কার মতো সেটা মনে রাখার জন্য, কে ফটোসিনথেসিস করতে পারে কে পারে না। এবার আলাদা ব্যাপার স্যাপার, এই গ্রুপের মধ্যে দুটো ইনক্লুড রয়েছে, ডায়াটমস আর গোল্ডেন অ্যালগি। They are the found in the fresh water as well as marine environment. ফ্রেশ ওয়াটার মানে এর আগে লেকচারেই বললাম যে পুকুর, নদী, ওইগুলো, অর্থাৎ যেগুলো নোনতা জল নয়। আর মেরিন এনভায়রনমেন্ট বলতে যেটা লবণাক্ত জল, দুই জায়গাতেই থাকতে পারে। দে আর মাইক্রোস্কোপ অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন দ্য ওয়াটার কারেন্ট। প্যাসিভলি ইন দ্য ওয়াটার কারেন্ট মানে দুই ধরনের হতে পারে, একটা অ্যাক্টিভলি যেতে পারে, একটা প্যাসিভলি যেতে পারে। প্যাসিভলি যাচ্ছে মানে কি, জল যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে। অ্যাক্টিভলি যাচ্ছে মানে কি, ফ্ল্যাজেলা থাকবে, ও নিজের ইচ্ছা মতো অ্যাক্টিভলি কোন একটা নির্দিষ্ট দিকে যাবে। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, প্যাসিভলি যাচ্ছে এরা। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক, এই যে বললাম না, এরা অনেকটা প্ল্যান্টের মতো। ইন ডায়াটমস দ্য সেল ওয়াল, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দ্য সেল ওয়াল ফ্রম টু ওভারল্যাপিং, অর্থাৎ ডায়াটম যে রয়েছে ওদের সেল ওয়ালটা, একটা সেল ওয়াল যদি এরকম থাকে আরেকটা সেল ওয়াল এরকম ওভারল্যাপ করবে। এই নিচেরটাতেও দেখো, এই নিচের সেল ওয়ালটা ভেতরে আছে আর বাইরের সেল ওয়ালটা উপর দিয়ে আছে এরকম। তো এটা দেখতে অনেকটা কার মতো লাগছে, এরকম বক্সের মধ্যে আমরা এরকম ভাবে খুলে কি করি, সাবান রাখি না, তো এই জন্য এটাকে বলেছে দে লুক লাইক সোপ বক্স। মনে থাকবে তাহলে। তারপরে কি বলেছে, দ্য ওয়ালস আর এমবেডেড উইথ সিলিকা অ্যান্ড দাস দ্য ওয়াল আর ইন্ডাস্ট্রি। তো এদের যে সেল ওয়ালটা রয়েছে, এই সেল ওয়াল যেটা দেখছো এখানে কি রয়েছে, সিলিকা রয়েছে, সেই জন্য এটা খুব শক্ত হয়। Thus diatoms have left behind a large amount of cell wall, তো deposit in their habitat। তো যখন সমুদ্রের নিচে ধরো কোথাও ডায়াটম অনেক রয়েছে,
হ্যাঁ, বা কোথাও একটা ধরো অন্য কোথাও ডায়াটম অনেক রয়েছে, তো যখন অনেক বছর ধরে ডায়াটম মরতে থাকে জমতে থাকে, মরতে থাকে জমতে থাকে, তো ওদের সেল ওয়ালে কি রয়েছে, ওদের সেল ওয়ালে রয়েছে সিলিকা। তো ওই সিলিকা অনেকদিন ধরে এখানে জমতেই থাকে জমতেই থাকে জমতেই থাকে জমতেই থাকে। তো সিলিকা জমতে জমতে যেই পুরো একটা সারফেস তৈরি হয়, ওটাকে আমরা কি বলি, ডায়াটোমিয়াস আর্থ। বিং গ্রিটি দিস সয়েল ইজ ইউজড। এবার এই ডায়াটোমিয়াস আর্থ, এখানে কি রয়েছে, সিলিকা রয়েছে, তো এইটাকে আমরা কি কাজে ইউজ করি, এক হচ্ছে পলিশিং এর জন্য, ফিল্ট্রেশন অফ অয়েল অ্যান্ড সিরাপের জন্য। ডায়াটমস আর দ্য চিপ প্রডিউসার ইন দ্য ওশান, যেটা বললাম, কারণ কারণ এরা ফটোসিনথেসিস করতে পারে। ক্লিয়ার হয়েছে ডায়াটম? ভিডিওটা পজ করো, এখনই 1-2 বার পড়ে নাও, মুখস্থ হয়ে যাবে। তাহলে ডায়াটম এটা হয়ে গেল। ডায়াটমের পর কে ছিল বলো? ডায়াটম মানে আর কি ক্রাইসোফাইটের কথাই বলছি। এই যে এটা হচ্ছে ডায়াটম, আর নিচে যেটা দেখছো এটা, এই যে আরেকটা নাম পড়লে না, গোল্ডেন এলগি। এই জিনিসটা যেটা দেখছো এটা গোল্ডেন এলগি, এরকম দেখতে। এরপর এক সেকেন্ড, এই যে এই যে ছবিগুলো দেখছো, এগুলো কিসের? এগুলো হচ্ছে এক একটা এক এক ধরনের, দেখো। এইবার আমরা কোথায় চলে আসছি, ডায়নোফ্ল্যাজেলেট। দেখি তো এইখানে কি বলেছে, দিস অর্গানিজমস আর মোস্টলি মেরিন অ্যান্ড ফটোসিনথেটিক। আচ্ছা, তো তো ডায়নোফ্ল্যাজেলেটের কথা হচ্ছে, তো প্রথমেই দেখো নাম শুনেই বুঝতে পারছো, দুই ফ্ল্যাজেলেট, দুটো ফ্ল্যাজেলা। দিস অর্গানিজম আর মোস্টলি মেরিন ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক মানে হচ্ছে প্ল্যান্টের মতো, বললাম না, এই দুটো ক্রাইসোফাইট আর ডায়নোফ্ল্যাজেলেট দুটোই প্ল্যান্টের মতো, অর্থাৎ দুটোই ফটোসিনথেসিস করতে পারবে। এরকম ভাবে মনে রাখবে, নাহলে ভুলে যাবে কে ফটোসিনথেসিস করতো কে হেটেরোট্রপ ছিল। প্রোটিস্টার মধ্যে তিনটেরই বৈশিষ্ট্য থাকবে, ফটোসিনথেসিস তো করতে পারবে, মানে যেটা প্ল্যান্ট, ফাঙ্গি আর অ্যানিমাল, তো তিনজনেরই বৈশিষ্ট্য থাকবে। তো প্রথম দুটো যেটা ছিল ক্রাইসোফাইট আর এই ডায়নোফ্ল্যাজেল, এই দুটোই হচ্ছে ফটোসিনথেসিস করতে পারছে, তার মানে প্ল্যান্টের মতো। এ তো আবার আরো একটু বেশি প্ল্যান্টের মতো, কেন? কারণ এদের মধ্যে দেখো সেল ওয়াল, যেটা সেল ওয়াল, সেখানে কিন্তু আবার সেলুলোজ আছে। প্ল্যান্টের সেল ওয়ালে কিন্তু সেলুলোজ আমরা দেখেছি, মনে পড়ছে সেই প্রথম চার্ট যেটা একটা পড়েছিল, এই চার্টটা আমি বললাম না মুখস্থ করে নিতে একদম প্রথমেই। তো সেখানে যদি দেখো তোমরা, সেখানে কিন্তু এই যে দেখো সেলুলোজ কার মধ্যে আছে, প্ল্যান্টের মধ্যে আছে। তো প্ল্যান্টের যে সেল ওয়ালে সেলুলোজ রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে এসে ডায়নোফ্ল্যাজেলেটেও কিন্তু এই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এ আরো বেশি প্ল্যান্টের মতো, এক হচ্ছে ফটোসিনথেসিসও করতে পারছে, আবার সেল ওয়ালে সেলুলোজও রয়েছে, আর দেখতেও দেখো কিরকম। তো এইবার দেখো, এটা তো হলো। এরপর এরা কি কি ফটোসিনথেসিস করলো, এটা হচ্ছে ইয়েলো কালারের হতে পারে, গ্রিন কালারের, ব্রাউন, ব্লু, বিভিন্ন ধরনের হতে পারে, কি ধরনের পিগমেন্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। সেল ওয়াল হচ্ছে এদের সেলুলোজ রয়েছে, যেটা বললাম। আর কি মোস্ট অফ দেম হ্যাভ টু ফ্ল্যাজেলার, নাম শুনে বুঝতে পারছো, ফ্ল্যাজেলেটস, টু ফ্ল্যাজেলা। ওয়ান লাইজ লঙ্গিচুডালি, একটা লঙ্গিচুডালি রয়েছে, তো আরেকটা রবে ট্রান্সভার্সলি ভাবে। হ্যাঁ, লঙ্গিচুডালি এন্ড দ্য ট্রান্সভার্সলি। আর কি বলেছে, এইটা আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে, রেড ডায়নোফ্ল্যাজেলেট, যার নাম ধরো গনিউলাক্স, ধরার কি আছে, তার নামই গনিউলাক্স। এখানে দেখো, যেটা রেড ডায়নোফ্ল্যাজেলেট, যেমন হচ্ছে গনিউলাক্স, আন্ডারগো সার্চ র্যাপিড মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, তো এরা জলের মধ্যে থাকে। তো এবার কি হয়, মাঝে মাঝে এই রেড ডায়নোফ্ল্যাজেলেট প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন অনেক বেশি পরিমাণে পুরো লাল করে দেয় জলটা, মানে একটা অংশ আর কি। তো যখন জলের ঢেউ আসে, মনে হয় যে পুরো লাল রঙের ঢেউ আসছে। তো যখন এই রেড ডায়নোফ্ল্যাজেলেট অনেক বেশি বেড়ে যায় ওই জলের একটা পোর্শনে, আর ঢেউ আসলে লাল রঙের মনে হয়, তো তখন এটাকে আমরা কি বলি, রেড টাইড। আর এই জিনিসটা কে করে, রেড ডায়নোফ্ল্যাজেলেট, যার নাম হচ্ছে গনিউলাক্স। তো এইখানের ক্ষেত্রে কি হচ্ছে, এই রেড টাইড যখন হচ্ছে গনিউলাক্স, এরা টক্সিন প্রডিউস করে। তো এই টক্সিনের জন্য কি হয়, লার্জ নাম্বার অফ টক্সিন থাকে, তার ফলে মেরিন অ্যানিমেল যে রয়েছে সেগুলো কিন্তু মারা যায়। এই যে এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই যে এইটা হচ্ছে এই গনিউলাক্সের জন্য কিন্তু হয়েছে, বুঝতে পারলে? তো এই হয়ে গেল। এরপর হচ্ছে আমরা চলে আসছি ইউগ্লিনয়েড, না এটা লাস্টে করব। স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কার মতো বলেছিলাম মনে আছে? স্লাইম মোল্ড হচ্ছে ফাঙ্গির মতো। কেন? কারণ এদের অনেক সিমিলারিটিস দেখবো, এরা দেখো ফ্রুটিং বডি তৈরি করে ফাঙ্গির মতো।
কোথায় গেল, আনফেভারেবল কন্ডিশনে এরা তৈরি করছে ফ্রুটিং বডি, এগুলো কিন্তু ফাঙ্গি করে। ঠিক আছে, তো এইবার আমরা শুরু করে দিচ্ছি স্লাইম মোল্ড। তো স্লাইম মোল্ড যাতে স্যাপ্রোফাইট, ফাঙ্গি কি হয়, ফাঙ্গিও স্যাপ্রোফাইট, তাহলে মনে থাকবে কি থাকবে না বলো, এরকম বুঝে বুঝে পড়লে। স্যাপ্রোফাইট, দ্য বডি মুভস অ্যালং ডিকেইং টুইগস, মানে যেগুলো পচা পাতা টাতা রয়েছে ওইগুলোর দিকে। আন্ডার সুইটেবল যখন সুইটেবল কন্ডিশন থাকে সেই সময় এরা তৈরি করে হচ্ছে প্লাজমোডিয়াম। অনেকগুলো স্লাইম মোল্ড একসাথে জড়ো হয়, অ্যাগ্রিগেট করে, তারপরে তৈরি করা হচ্ছে প্লাজমোডিয়াম। তো যখন প্লাজমোডিয়ামটা এরা তৈরি করছে অ্যাগ্রিগেট একসাথে জড়ো হয়ে, তো মানে একসাথে জড়ো হলো গিয়ে তৈরি করলো প্লাজমোডিয়াম, তো ওইটাকে আমরা কিন্তু প্লাজমোডিয়াম বলি। কিরকম, এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু প্লাজমোডিয়াম, এইরকম স্ট্রাকচারকে বলি। তো এই প্লাজমোডিয়ামের সাথে কিন্তু কখনোই তোমরা এই কোথায় গেল প্লাজমোডিয়ামের কনফিউশন করো না যে ম্যালেরিয়া তৈরি করছে, এই কিন্তু পুরো আলাদা জিনিস, এর সাথে ওটার কোনো সম্পর্ক নেই, জাস্ট নামটাই সেম, এমনিতে পুরো আলাদা জিনিস। তো এই প্লাজমোডিয়াম আলাদা। এই প্লাজমোডিয়াম কি, অনেকগুলো যখন ভালো কন্ডিশন রয়েছে, অর্থাৎ ধরো অনেক পচা গলা জিনিস রয়েছে, তো সেই সময় অনেকগুলো স্লাইম মোল্ড আসলো, এসে পুরো একটা যে স্ট্রাকচারটা তৈরি করলো এরকম দেখতে স্ট্রাকচার, তো এটাকে তখন আমরা কি বলি, প্লাজমোডিয়াম। এটা তো ভালো কন্ডিশনে বললাম, সবার তো আর জীবনে ভালো কন্ডিশন থাকে না, এদের জীবনেও তেমন। যখন ধরো বাজে কন্ডিশন আসবে সেই সময় এরা কি করবে, এই যে ডিউরিং আনফেভারেবল কন্ডিশন প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট এন্ড ফর্ম ফ্রুটিং বডি, ফ্রুটিং বডি তৈরি করে দেবে। এবার ফ্রুটিং বডির মধ্যে থাকবে হচ্ছে স্পোর। এবার ঠিক যেমন বাজে সময় টিকবে না অনেক দিন ধরে, আবার যখন ভালো সময় আসবে সেই সময় কি হবে, এই ফ্রুটিং বডি যে রয়েছে ওটা ফেটে যায়, তখন স্পোর গুলো কি করছে, স্পোর গুলো বেরিয়ে যাবে, আর বায়ুর মাধ্যমে স্পোর আর ডিসপার্স বাই এয়ার কারেন্ট, বায়ুর মাধ্যমে স্পোর গুলো বেরিয়ে যাবে, তারপর চারিদিকে ছড়িয়ে যাবে, ওখান থেকে আবার স্লাইম মোল্ড তৈরি হবে। ওইটা এখানে বলেছে দেখো যে দ্য স্পোর্স পজেস ট্রু ওয়াল, অবভিয়াসলি যখন বাজে কন্ডিশন এসছে তখন তো প্রোটেকশন লাগবে, সেই জন্য স্পোরের চারিদিকে ট্রু ওয়াল থাকে যাতে প্রোটেকশন দিতে পারে। দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট এন্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার, তো ধরো যতদিন বাজে কন্ডিশন আছে, 1 বছর 2 বছর 3 বছর, এরা অনেক দিন ধরে বাঁচে ওই ট্রু ওয়ালের মধ্যে থেকে, স্পোর গুলোই ভেতরে থাকে। তারপরে ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশন, অবভিয়াসলি বাজে কন্ডিশন বলেই ওই ফ্রুটিং বডি তৈরি করেছে। তারপরে যখন ভালো কন্ডিশন আসে সেই সময় কি হবে, দ্য স্পোর্স আর ডিসপার্স বাই এয়ার কারেন্ট, তো স্পোরটা ডিসপার্স হয়ে যায় আর এয়ার কারেন্টের থ্রুতে চারিদিকে ছড়িয়ে যায়, আর ওখান থেকে নতুন স্লাইম মোল্ড তৈরি করে। এই যে এই দেখছো, এই যে এটা হচ্ছে ফ্রুটিং বডি, এটা দেখো একদম সলিড ফ্রুটিং বডি, এগুলো হচ্ছে সলিড ফ্রুটিং বডি। এগুলো কিন্তু এরকম ভাবে তুমি দেখতে পাবে না খালি চোখে, কারণ এগুলো অনেক ছোট ছোট স্ট্রাকচার হয়। তারপরে এই যে এখানে দেখো এটা ফেটে গেছে, তো স্পোরটা কি হয়, চারিদিকে এই এয়ার কারেন্টের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, এরকম ভাবে ছড়িয়ে পড়ে। তো এয়ারের মাধ্যমে কোথাও গিয়ে ধরো আবার স্পোরটা পড়লো এখানে এখানে, এখান থেকে আবার ধরো ভালো কন্ডিশন, তো এখানে তৈরি করে দেবে এই ধরনের, এটার নাম কি বলেছিলাম বলো, প্লাজমোডিয়াম। তো এইগুলো হচ্ছে স্লাইম মোল্ড। এরপর হচ্ছে প্রোটোজোয়া। তো প্রোটোজোয়া কার মতো বলেছিলাম, অ্যানিমালের মতো। তো প্রোটোজোয়া যদি অ্যানিমালের মতো হয় তাহলে এদের খাওয়া দাওয়া কিরকম হবে, অটোট্রপ না হেটারোট্রপ? একদম ঠিক বলেছো, হেটারোট্রপ। তারপর এরা কি করবে, শিকার করবে, অ্যানিমালও শিকার করে, প্রিডেটর অর প্যারাসাইট। দে আর দ্য বিলিভ টু বি প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমাল, যেটা আমি বললাম এরা হচ্ছে অ্যানিমালের মতো। দিস আর দ্য 4 মেজর গ্রুপ, 4টা মেজর গ্রুপ আছে, কি কি, অ্যামিবয়েড, যারা অ্যামিবার মতো দেখতে হবে, যার ফ্ল্যাজেলা থাকবে তাদেরকে কি বলবো, অবভিয়াসলি ফ্ল্যাজেলেটেড, যার সিলিয়া থাকবে তাদেরকে বলবো সিলিয়েটেড, আর যার স্পোর ফর্ম করবে লাইফ সাইকেল একটা, তাদেরকে বলবো স্পোরোজোয়া। তো ওইখানে অ্যামিবয়েডটা দেখলাম, এখানে দেখো ফ্ল্যাজেলেটেড, এটা হচ্ছে সিলিয়েটেড, আর এটা হচ্ছে স্পোরোজোয়ান। বোঝা যাচ্ছে তো? তো এইবার দেখো অ্যামিবয়েডটা কি হচ্ছে, অ্যামিবয়েড সম্পর্কে একটু দেখি। এখানে বলেছে all protozoans are heterotrophs and live as predator, এগুলো তো বললাম। এরপর এখান থেকে অ্যামিবয়েড প্রোটোজোয়ান, these are organisms live in fresh water, sea water, most soil, কোথায় কোথায় থাকে সেগুলো বলেছে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, সাধারণ ব্যাপার। they move and capture their prey by putting pseudopodia বা false feet as in amoeba। এবার তোমরা জানো, এই যে দেখো কোথায় গেল,
এগুলো নয়। হ্যাঁ, তো এবার এরা কিভাবে খাবারটা নেয় সেটা হচ্ছে অ্যামিবার মতো এরা ফলস ফিড অর্থাৎ সিউডোপোডিয়া তৈরি করে। কিরকম জিনিস সেটা? সেটা হচ্ছে এই ধরনের। ধরো এই হচ্ছে অ্যামিবা রয়েছে, এইবার কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এদের একটা খাবার আছে। খাবারটা কোথায় রয়েছে? খাবারটা ধরো রয়েছে এই জায়গাটায়। হ্যাঁ, এইবার কি হচ্ছে, এরা ফলস ফিড তৈরি করে কিভাবে? ধীরে ধীরে এইখান থেকে দ্বিতীয়বার কি হবে, এই ধরনের একটা ফলস ফিড তৈরি হয়ে যাবে। তারপরে খাবারটাকে ধীরে ধীরে এরা নিজেদের মধ্যে এনগালফ করতে শুরু করবে। তো নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে আবার খাবারটা তো এখানেই রয়েছে, ধরো নেক্সট স্টেপে এরকম ভাবে পুরো এটাকে ক্যাপচার করে নেবে, আর তারপরের স্টেপে এটা পুরো সেলের ভেতরে খাবারটা চলে আসবে। তো স্টেপ ওয়াইজ কি হলো দেখো, খাবারটা এখানে ছিল, তো এরা ধীরে ধীরে এই যে এই জিনিসটা যেটা তৈরি করছে এটাই হচ্ছে ফলস ফিড, বোঝা গেল? তারপরে এটাই হচ্ছে এই সিউডোপোডিয়া, যেটাকে ফলস ফিড বলছি, এই জিনিসটা হচ্ছে সিউডোপোডিয়া। তো এরকম ভাবে ধীরে ধীরে খাবারটা একদম ভেতরে নিয়ে নিল। তো এরপর মেরিন ফর্মস অফ সিলিকা সেল দেয়ার সারফেস, খুব ইম্পর্টেন্ট। সিলিকা সেল এদের রয়েছে। এর আগে কার সিলিকা সেল ছিল মনে পড়ছে? সিলিকা সেল কার ছিল এর আগে, পড়েছো? যদি বলতে পারো খুব ভালো, নইলে এবার মনে পড়ছে কিছু? এই যে সিলিকা, সিলিকা রয়েছে ক্রাইসোফাইটের। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতেই পারে, এগুলো কিন্তু পড়তেই হবে, বারবার রিভিশন দিতে হবে এগুলো। তো আমরা কি দেখলাম, যারা অ্যামিবয়েড প্রোটোজোয়া রয়েছে যেমন হচ্ছে অ্যান্টামিবা এক্সাম্পল হলো, আর এদের মধ্যে ধরো যারা মেরিন ফর্ম ওদেরও কিন্তু সিলিকা সেল রয়েছে। তো বাই চান্স কখনো যদি এমসিকিউ আসে যে সিলিকা সেল কাদের রয়েছে, তো শুধু ক্রাইসোফাইট রয়েছে অপশনে, আর এখানে রয়েছে হচ্ছে এই অপশনটাও দিয়ে দিল, অ্যামিবয়েড প্রোটোজোয়া দিয়ে দিল, তারপরে আরেকটা কিছু দিল, আর ডিতে দিল হচ্ছে বোথ এবি। তো অবভিয়াসলি বেশি ফেমাস প্রশ্ন কিন্তু ক্রাইসোফাইটের, তো তখন ক্রাইসোফাইট দেখি সবাই ক্রাইসোফাইট দাগিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু এটাও ইনক্লুড করতে হবে। এখানেও বলেছে মেরিন ফর্মস হ্যাভ সিলিকা সেলস অন দেয়ার সারফেস। এরপর চলে আসছি ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ার এক্সাম্পল কি? ট্রাইপ্যানোসোমা। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া, বুঝতে পারছো? এই যে ফ্ল্যাজেলা রয়েছে, এই যে ফ্ল্যাজেলা রয়েছে, এটা কি? এটা হচ্ছে ট্রাইপ্যানোসোমা, যে কি রোগ করে? স্লিপিং সিকনেস রোগ করে। তো ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া হচ্ছে আইদার ফ্রি লিভিং হতে পারে বা প্যারাসাইটিক হতে পারে। দে হ্যাভ ফ্ল্যাজেলা, অবভিয়াসলি ফ্ল্যাজেলা রয়েছে বলে এদের নাম ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। প্যারাসাইটিক ফর্ম causes disease such as sleeping sickness, হয়ে গেল ইজি। এরপর সিলিয়েটেড প্রোটোজোয়া, তাহলে এদের কি থাকবে? অবভিয়াসলি সিলিয়া থাকবে। দে আর অ্যাকোয়াটিক হয় আর অ্যাক্টিভলি মুভিং অর্গানিজম, কারণ অবভিয়াসলি সিলিয়া যে রয়েছে, তো প্রেজেন্ট অফ 1000 সিলিয়া, তো অবভিয়াসলি এরা ওই সিলিয়ার থেকে এরকম এরকম ভাবে অনেক সিলিয়া গুলো যখন এরকম ভাবে একসাথে নড়বে তো এরা মুভ করতে পারবে। দে হ্যাভ ক্যাভিটি ইন ওপেনিং অফ দ্য আউটসাইড অফ দ্য সেল সারফেস। যদি দেখো এটার এক্সাম্পল হচ্ছে প্যারামেসিয়াম, মানে এই সেল সারফেসের ক্যাভিটির কথা যে বলছি আমি দেখাচ্ছি কি প্যারামেসিয়াম। দে কোঅর্ডিনেট মুভমেন্ট রোজ অফ চিলিয়া causes the water laden food to be scattered into the gullet। যেমন এই যে এই জায়গাটায় কি বলতে চেয়েছে এরা, এই ছবিটা দেখো, এই হচ্ছে এই ছবিটা, এটা কিসের ছবি আমরা যে এখন পড়লাম? এই যে এটা কি? এটা হচ্ছে প্যারামেসিয়াম, মানে এখন যে বললাম প্যারামেসিয়াম যে হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়া। তো সিলিয়েটেড প্রোটোজোয়ার এক্সাম্পল আমরা দেখলাম, আর ওটা হচ্ছে ছবি দেখলাম। এবার ওদের কি রয়েছে দেখো, অনেকগুলো কিন্তু এদের সিলিয়া রয়েছে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখানে ছোট 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 কিন্তু এই জায়গাটায় অনেক, বুঝতে পারছি না বোঝা যাচ্ছে কিনা, কিন্তু অনেক সিলিয়া রয়েছে। তো এবার এরা যেটা হয় আর কি, এদের দেখো কি কি বৈশিষ্ট্য আছে। এদের কিন্তু দুটো নিউক্লিয়াস থাকে, একটা মাইক্রো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রো নিউক্লিয়াস থাকে। এটা একবার এসেছিল এটা, সেই জন্য বলে দিলাম। হ্যাঁ, আর এই হচ্ছে এদের যেটা বললাম বাক্কাল ক্যাভিটি। এবার ধরো কোনো খাবার যদি এই জায়গাটা থাকে, এবার ওখানে যেটা লেখা রয়েছে, কি লেখা রয়েছে? খাবারটা এখানে রয়েছে, তো এই সিলিয়া আছে,
এই সিলিয়াটা কি করবে, এই খাবারটাকে এই দিকে ঠেলবে, এই সিলিয়াটা এই দিকে ঠেলবে। তো এরকম ভাবে খাবারটাকে এরা মুখের এইখানটায় নিয়ে আসবে। তো এইটাই ওইখানটায় লেখা রয়েছে যে দ্য কোঅর্ডিনেট মুভমেন্ট অফ সিলিয়া, যেটা জলের মধ্যে খাবারটা রয়েছে ওই ঠেলা ঠেলা দিয়ে ওই খাবারটা ইনটু দ্য গালেট, যেটা হচ্ছে এদের ক্যাভিটি ওপেন আউটসাইড দ্য সেল সারফেস। তো ওই গালেটের মধ্যে আসবে, খাবারটা ঢুকে যাবে, ব্যাস। এরপর লাস্ট হচ্ছে স্পোরোজোয়ান, এর মধ্যেই আসছে হচ্ছে সেই ম্যালেরিয়ার প্যারাসাইটস প্লাজমোডিয়াম। আর প্লাজমোডিয়াম আরেকটা কোথায় পড়েছ মনে পড়ছে? প্লাজমোডিয়াম পড়লে হচ্ছে স্লাইম মোল্ডের মধ্যে, যেটা হচ্ছে ভালো অবস্থাতে এরা ফর্ম করছে। তো এই প্লাজমোডিয়ামের সাথে কিন্তু ওই প্লাজমোডিয়ামের কোনো সম্পর্ক নেই, মনে রাখবে, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এই প্লাজমোডিয়ামটা তৈরি করা হচ্ছে স্লাইম মোল্ড যখন ভালো কন্ডিশন থাকে, অর্থাৎ অনেক খাবার রয়েছে, ভেজা রয়েছে, এই যে এটা হচ্ছে প্লাজমোডিয়াম। আর এই প্লাজমোডিয়াম যেটা বলছি এটা হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইট প্লাজমোডিয়াম, যে হচ্ছে ম্যালেরিয়া করে। দিস ইনক্লুডস ডাইভার্স অর্গানিজম দ্যাট হ্যাভ ইনফেকশন স্পোর লাইক স্টেজ। তো স্পোর লাইক স্টেজ রয়েছে, সেই জন্য এদের নাম কি? স্পোরোজোয়ান। হ্যাঁ, তারপর ইন দেয়ার লাইফ সাইকেল দ্য মোস্ট যেটা সব থেকে ডেঞ্জারাস কথা বলছে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম হুইচ কজেস ম্যালেরিয়া, যে ম্যালেরিয়া করছে। এই ডিজিজ হুইচ হ্যাজ এ যেটা মানে বলেছে পুরো হিউম্যান পপুলেশনে একটা খুব বাজে এফেক্ট ফেলেছিল। ওকে, তো এই হচ্ছে টোটাল প্রোটিস্টা। না, টোটাল হয়নি, কারণ একটা বাদ গেছে মাঝখানে। কি বাদ গেছে? একদম ঠিক, এইটা ইউগ্লিনয়েড। তাহলে প্রোটিস্টা যখন আমি পড়াতে প্রথমে শুরু করেছিলাম, কি বলেছিলাম? এর মধ্যে প্ল্যান্ট, অ্যানিম্যাল আর ফাঙ্গির বৈশিষ্ট্য থাকবে। ক্রাইসোফাইট আর ডাইনোফ্ল্যাজিলেট প্রথমে পড়ালাম, দেখলাম যে ফটোসিনথেসিস করতে পারছে ক্রাইসোফাইট, তো প্ল্যান্টের মতো ডাইনোফ্ল্যাজিলেট ফটোসিনথেসিস করতে পারছে। আবার সেল ওয়ালে সেলুলোজও রয়েছে। তো ডাইনোফ্ল্যাজিল তো যেটা ডাইনোফ্ল্যাজিলেট সেটাও তো প্ল্যান্টের মতোই হলো। তারপরে যেটা দেখলাম হচ্ছে স্লাইম মোল্ড, ফ্রুটিং বডি তৈরি করছে ফাঙ্গির মতো। প্রোটোজোয়া যেটা দেখলাম এখানে তো লেখাই রয়েছে অ্যানিমালের মতো। তো এইগুলো নিয়ে সমস্যা হলো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ইউগ্লিনয়েড কি হবে? ইউগ্লিনয়েড হচ্ছে ফটোসিনথেসিস যদি করতে পারে তাহলে আমি বলবো প্ল্যান্ট, আর যদি হেটেরোট্রফ হয় তাহলে বলবো হেটেরোট্রফ হয়, আর যদি দেখি যে ফ্রুটিং বডি করছে তাহলে ফাঙ্গির মতো। আর যদি হেটেরোট্রফ হয়, যদি শিকার করছে মানে প্রিডেটেশন করছে, যেটা বাঘ করে হরিণকে, তাহলে অ্যানিমালের মতো। দেখা যাক এরা কি। এরা হচ্ছে, দেখো আমি মাঝখান থেকে জাস্ট যেটা বোঝানোর জন্য বলছি, দো দে আর ফটোসিনথেটিক, মানে এরা প্ল্যান্টের মতো মনে হচ্ছে, প্রেজেন্ট ইন দ্য সানলাইট। তো সূর্য যখন আছে ফটোসিনথেসিস, হোয়েন ডিপ্রাইভ অফ সানলাইট, যখন সানলাইট নেই, দে বিহেভ লাইক হেটেরোট্রফ বাই প্রিডেটিং অন দেয়ার স্মলার অর্গানিজম। তো যখন সূর্য আছে তখন ফটোসিনথেসিস করছে, আর যখন সূর্য নেই তখন এদের থেকে ছোট অর্গানিজম যেগুলো ওদেরকে শিকার করে খাচ্ছে। তার মানে এরা কি? এরা হচ্ছে দিনের বেলাতে প্ল্যান্টের মতো আর রাতের বেলাতে অ্যানিমেলের মতো। এই জন্য এটা আমি লাস্টে বললাম। তো এবার দেখা যাক, মেজরিটি অফ দেম ফ্রেশ ওয়াটার অর্গানিজম, মানে মেরিন নয় আর কি। ফাউন্ড ইন স্ট্যাগনেন্ট ওয়াটার, মানে তাহলে নদীতেও পাওয়া যাবে না স্ট্যাগনেন্ট ওয়াটার, কারণ নদীর জল কি সবসময় চলতে থাকে। তারপরে ইনস্টিড অফ সেল ওয়ালের এদের থাকে না। দে হ্যাভ প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিকেল। তো এদের সেল ওয়ালও কিন্তু নেই, আর যেটা হচ্ছে প্রোটিন রিচ লেয়ার থাকে যেটা হচ্ছে ফ্লেক্সিবল হয়। এদেরও দুটো ফ্ল্যাজেলা কার কার ছিল এর আগে মনে করো, এর উপরেই আছে লেখা ডায়নোফ্ল্যাজেলেট, কিন্তু ওদের কি ছিল? একটা ট্রান্সভার্স ছিল, কোথায় গেল? একটা ট্রান্সভার্স ছিল আর একটা লঙ্গিচুডিনাল ছিল। এই যে একটা লঙ্গিচুডিনাল আর একটা ট্রান্সভার্স, কিন্তু এদের দুটো ফ্ল্যাজেলা কি? একটা শর্ট আর একটা লং। তো এগুলো কিন্তু কনফিউজ করবে না, কার কটা ফ্ল্যাজেলা ছিল, কার শর্ট ছিল, কার লং ছিল, কার ট্রান্সভার্স ছিল, কার লঙ্গিচুডিনাল ছিল, এগুলো মনে রাখতে হবে। দো দে ফটোসিনথেসিস, যেটা বললাম দিনের বেলাতে ফটোসিনথেসিস করছে, আর রাতে যখন সূর্য পাচ্ছে না তখন হেটেরোট্রফ হয়ে যাচ্ছে, অন্য অর্গানিজমকে কিন্তু শিকার করে খাচ্ছে। তারপরে ইন্টারেস্টিংলি দ্য পিগমেন্টস অফ ইউগ্লিনয়েড আর দ্য আইডেন্টিক্যাল দোজ প্রেজেন্ট ইন দ্য হায়ার প্ল্যান্ট। তো হায়ার প্ল্যান্টে যে ধরনের পিগমেন্ট থাকে ক্লোরোফিলের,
প্রায় সেমই থাকে এদের মধ্যে, ওটাই এখানে বলেছে, যেমন এক্সাম্পল ইউগ্লিনা। এইবার বলে দিচ্ছি এই এনসিইআরটির মধ্যে যে ছবিগুলো কিন্তু রয়েছে, যেমন এই ছবিটা, এই ছবিটা, বা এটা এটা, যেমন ডায়নোফ্ল্যাজেলেট ওপরেরটা ছিল ইউগ্লিনা, স্লাইম মোল্ড, প্যারামেসিয়াম, এইগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ছবি দিয়ে কিন্তু এমসিকিউ আসতেই পারে। এটা দিয়ে দিল, বললো এটা কোন কিংডমের মধ্যে, যদি খুব সোজা প্রশ্ন করে। এটা দিয়ে দিল, তাহলে বললো এটা কার মধ্যে বা এটা কি। প্যারামেসিয়া 4টা অপশন দিয়ে দিল, এই 4টাই দিয়ে দিল, তো কনফিউজ কিন্তু এই নিয়ে করবে না। তাহলে এই হচ্ছে প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টাটা যদি আমরা আরেকবার দেখি, প্রোটিস্টার মধ্যে কি কি পেলাম। প্রোটিস্টার মধ্যে পেলাম হচ্ছে ক্রাইসোফাইট, ডায়নোফ্ল্যাজেলেট, ইউগ্লিনা, স্লাইম মোল্ড, প্রোটোজোয়া। তাহলে একবার লিখেই দিই, এই হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে পেলাম ক্রাইসোফাইট, ডায়নোফ্ল্যাজেলেট, ইউগ্লিনা, স্লাইম মোল্ড আর তো এইবার এখানে আমরা কি দেখলাম, এই দুটো, প্রথম দুটো কার মতো, প্রথম দুটো হচ্ছে ফটোসিনথেসিস করতে পারছে, তো প্ল্যান্টের মতো। স্লাইম মোল্ড এটা যেটা, এটা কি দেখলাম, এটা হচ্ছে ফাঙ্গির মতো, একদম ঠিক। কেন, ফ্রুটিং বডি টডি ওগুলো তৈরি হচ্ছে। ইউগ্লিনা এ অদ্ভুত, দিনের বেলাতে প্ল্যান্ট আর রাতের বেলাতে অ্যানিমেল। আর একদম লাস্টে গিয়ে যেটা দেখলাম সিলিয়েটেড, ফ্ল্যাজেলেটেড, তারপর আরো যা ছিল ওগুলো কি, এগুলো হচ্ছে সব অ্যানিমেলের মতো। তাহলে মনে থাকবে এই হচ্ছে প্রোটোজোয়ার ভাগগুলো, সরি প্রোটোজোয়া বলছি, প্রোটিস্টার ভাগগুলো। ক্লিয়ার? তাহলে প্রোটিস্টার মধ্যে কি কি দেখলাম, ক্রাইসোফাইট, ডায়নোফ্ল্যাজেলেট, ইউগ্লিনা, স্লাইম মোল্ড, প্রোটোজোয়া। ক্রাইসোফাইট, ডায়নোফ্ল্যাজেলেট হচ্ছে প্ল্যান্টের মতো, ইউগ্লিনা হচ্ছে প্ল্যান্ট অ্যানিমালের মতো, স্লাইম মোল্ড হচ্ছে ফাঙ্গির মতো, আর প্রোটোজোয়া হচ্ছে অ্যানিমালের মতো। ক্লিয়ার? তো এই হচ্ছে টোটাল প্রোটিস্টা ফাঙ্গি। তো কিংডম ফাঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি যে কি বলেছে, দ্য ফাঙ্গি এ ইউনিক কিংডম অফ হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক মানে এর আগে অনেকবার বলেছি এই দুটো ভিডিওতে, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তো ফাঙ্গি হেটেরোট্রপিক, আচ্ছা ঠিক আছে। তারপরে দে শো গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজিক্যালি, এরা গ্রেট ডাইভার্স হয়, অর্থাৎ আমরা ইউনিসেলুলার ফাঙ্গিও যেমন দেখবো, আবার তোমরা রাস্তাঘাটে যেতে আসতে যে আমরা বলি না ব্যাঙের ছাতা, অ্যাকচুয়ালি ওটা কি, ওটা ফাঙ্গি। তো ওটাও কিন্তু ফাঙ্গি। তো বিভিন্ন ধরনের আলাদা আলাদা ফাঙ্গি আমরা দেখবো, অর্থাৎ মরফোলজিক্যালি ডাইভার্স হয়, হ্যাবিটেটও এদের ডাইভার্স হয়। অ্যাকোয়াটিক হতে পারে, টেরেস্ট্রিয়াল হতে পারে, ইনফ্যাক্ট অনেকে প্যারাসাইটিক হয়। তারপরে দে মাস্ট ইউ মাস্ট সিন ফাঙ্গি অন ময়েস্ট ব্রেড, রটেন ফ্রুট। পচা ফল বা যখন ব্রেড নষ্ট হয়ে যায় তখন ওপরে একটা সাদা লেয়ার বা অন্যান্য কালারের হতে পারে মাঝে মাঝে, যে দেখো ওটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফাঙ্গি থাকে। দ্য কমন মাশরুম ইউ ইট থেকে শুরু করে, কমন মাশরুম যেটা ব্যাঙের ছাতা বলি বাংলায় চলতি ভাষায় আর কি, তো ওটা কি অ্যাকচুয়ালি মাশরুম না, এখন খুব খায় লোকেরা। তো মাশরুম থেকে শুরু করে টেক্সটুল আর অলসো ফাঙ্গি, সব কিন্তু ফাঙ্গি। হোয়াইট স্পট সিন অন মাস্টার লিভস, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ দেখো সাদা সাদা হোয়াইট স্পট আছে, তো এটা কি, এই মাস্টার লিভে যে হোয়াইট স্পট আছে এটা কার জন্য হয়েছে, এটা কিন্তু প্যারাসাইটিক ফাঙ্গি, ডিউ টু প্যারাসাইটিক ফাঙ্গি। সাম ইউনিসেলুলার ফাঙ্গি হয়, যেমন হচ্ছে ইস্ট, ইউজ টু মেক বিয়ার অ্যান্ড ব্রেড। তো মদ আর পাউরুটি বা ওই টাইপের জিনিসপত্র তৈরি করতে কিন্তু ফাঙ্গি ইউজ হয়। ইউনিসেলুলার ফাঙ্গি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। ইস্ট, ইস্টের আরেকটা সাইন্টিফিক নাম রয়েছে, পরে রয়েছে স্যাক্রোমাইসিস, এর বেশি পরে দেখাচ্ছি। আদার ফাঙ্গি কজ ডিজিজ ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল। তো অন্যান্য অনেক ফাঙ্গি রয়েছে যারা প্ল্যান্ট আর অ্যানিমেলেও কিন্তু ডিজিজ করে। যেমন ধরো যেটা চলতি ভাষায় বলি না যে ফাঙ্গাল ইনফেকশন, মানে যেটা হচ্ছে দাঁত হাজা চুলকানি বলা হয়, তো ওটা কেন হয় অ্যাকচুয়ালি, ওটা কিন্তু ফাঙ্গির জন্যই হয়। হুইট রাস্ট যেটা হচ্ছে পাকসিনে ইম্পর্টেন্ট এক্সাম্পল বলেছে হুইট রাস্টে যেটা হচ্ছে। তো তোমরা কিন্তু
এখানে দেখতে পাচ্ছ এই যে এইটা যেটা হয়েছে রাস্ট, এটা কিন্তু ফাঙ্গির জন্য হয়েছে। এই ছবিগুলো তোমাদের লাগবে না অবভিয়াসলি, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি। হোয়াইট রাস্ট এটা কিন্তু ফাঙ্গির জন্যই হয়েছে। তারপরে ফাঙ্গিয়ার এখানে কি বলেছে, এটা তো হলো সাম আর সোর্স অফ অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে পেনিসিলিয়াম। তোমরা অনেকেই জানো পেনিসিলিয়াম থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি হয়, যেটা ফাঙ্গির মধ্যে পড়ে। তাহলে এতক্ষণে দেখো এইটুকুনি জায়গাতে কিন্তু কতগুলো এক্সাম্পল পেয়ে গেলাম আমরা। কি কি পেয়ে গেছি, এইখানে আমরা দেখেছি হচ্ছে মাশরুম দেখলাম, টোডস্টুল দেখলাম, হোয়াইট স্পট সিনিন মাস্টার যেটা কার জন্য হচ্ছে, প্যারাসিটিক ফাঙ্গির জন্য হচ্ছে, ইউনিসেলুলার ফাঙ্গি দেখলাম যেটা হচ্ছে ইস্ট, তারপর হচ্ছে রাস্ট দেখলাম, পাক্সিনিয়া দেখলাম, পেনিসিলিয়াম দেখলাম, সব কিন্তু ফাঙ্গির এক্সাম্পল। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে, অনেক এমসিকিউ এখানেও লুকিয়ে রয়েছে। ফাঙ্গি আর কসমোপলিটন মানে হচ্ছে অনেক জায়গাতে দেখা যায়, এয়ার, ওয়াটার, সয়েল, অ্যানিমেল, প্ল্যান্টস, অনেক জায়গাতে দেখা যায় ফাঙ্গি। দে প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড, অর্থাৎ গরম আর ভেজা ভেজা জায়গাতে জেনারেলি ফাঙ্গি বেশি গ্রো করে। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার ভাই কিপ ফুড ইন রেফ্রিজারেটর কেন রাখা হয়? কারণ রেফ্রিজারেটর কিন্তু যে ঠান্ডা এনভায়রনমেন্টটা, ওই ঠান্ডা এনভায়রনমেন্টে কিন্তু ফাঙ্গি গ্রো করতে পারে না, সেই জন্যই স্বাভাবিক ব্যাপার। দেখো না ঠান্ডাকালে খাবার বেশি দিন টেকে, মানে বাইরে রাখলেও, ফ্রিজের বাইরে রাখলেও বেশিক্ষণ থাকে কেন, টাটকা হয়, কারণ ফাঙ্গি কিন্তু গ্রো করতে পারে না। তারপরে এটা হয়ে গেল। এইবার উইথ দ্য এক্সেপশন অফ ইস্ট হুইচ ইজ ইউনিসেলুলার, ইস্ট ইউনিসেলুলার যেটা আমরা অলরেডি এখানেও পড়লাম এই জায়গাটায়। ফাঙ্গি আর ফিলামেন্টাস, ফাঙ্গি জেনারেলি ফিলামেন্টাস হয়। দেয়ার বডি কনসিস্ট অফ লং সিলিন্ড্রিক্যাল থ্রেড লাইক স্ট্রাকচার হাইফা, সুতোর মতো লম্বা সিলিন্ড্রিক্যাল স্ট্রেট লাইক স্ট্রাকচার হয়, যেটাকে আমরা হাইফা বলি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হাইফা, এরকম ভাবে পুরো, এটা কি, এটা হচ্ছে হাইফা। তারপর কি বলেছে, তাহলে হাইফা কি জিনিস বুঝতে পারলে, যে এই যে দেয়ার বডিজ কনসিস্ট লং সিলিন্ড্রিক্যাল থ্রেড লাইক স্ট্রাকচার যেটা হাইফা। নেটওয়ার্ক অফ হাইফা ইজ নোন অ্যাজ মাইসেলিয়াম, তার মানে যখন এরকম হাইফা, অনেকগুলো হাইফা একসাথে স্ট্রাকচার তৈরি করবে কিছু, যেমন ধরো এই যে এরকম ধরো হাইফা রয়েছে, এটা একটা হাইফা হলো, এটা একটা হাইফা হলো, তো এরকম অনেকগুলো হাইফা যখন একসাথে এরকম পুরো স্ট্রাকচার তৈরি করে দেবে, এটাকে কি বলবো তখন আমরা, পুরো জারাকাকার এরকম স্ট্রাকচার তৈরি করে দেবে, এটাকে বলবো মাইসেলিয়াম। ওইটাই কিন্তু এইখানটাতে বলেছে। এবার যেমন দেখো এই যে এই হচ্ছে ধরো একটা হাইফা, এবার ধরো এরকম অনেকগুলো হাইফা এরকম তৈরি করে দেখো পুরো একটা স্ট্রাকচার তৈরি করেছে না, তো এই পুরোটা তাহলে কি হলো, এই পুরোটা হলো মাইসেলিয়াম, অনেকগুলো হাইফা দিয়ে তৈরি হয়েছে। আর এই একটা যেটা দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে জাস্ট একটা হাইফা। তাহলে ফাঙ্গি কিভাবে শুরু হয়েছে, এক্সেপশনটা কি প্রথমে বলেছি, যেটা ইউনিসেলুলার, ইস্ট বাদ দিয়ে জেনারেলি অন্যান্য ফাঙ্গি যেগুলো হয় ওখানে কি হচ্ছে, হাইফা একটা সরু সুতো, অনেকগুলো সরু সুতো যখন পেঁচিয়ে জটিল স্ট্রাকচার তৈরি করলো, ওটাকে কি বলছি, মাইসেলিয়াম। তাহলে হাইফা যুক্ত হয়ে তৈরি করে দিল মাইসেলিয়াম। এইবার কি বলেছে, মাইসেলিয়াম হলো সাম হাইফা আর কন্টিনিউয়াস টিউব ফিল্ড উইথ মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, দিজ আর সিনোসাইটিক হাইফা, অর্থাৎ এখানে মাল্টি নিউক্লিয়েটেড হয়, একাধিক নিউক্লিয়াস থাকে। আদার হ্যাভ সেপ্টেড অ্যান্ড ক্রস ওয়াল দেয়ার হাইফা, দ্য সেল ওয়াল ফাঙ্গি কম্পোজড অফ কাইটিন আর পলিস্যাকারাইড। এবার এখানে কি বলেছে, কোনো হাইফা মাল্টি সেলুলার হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা ইউনিসেলুলার হতে পারে। যেমন বলছি, এইখানে যদি ছবিটা দেখো, এই হাইফার ক্ষেত্রে কি হচ্ছে, এই হাইফার ক্ষেত্রে, এই হাইফার ক্ষেত্রে তুমি দেখো এখানে কিন্তু কোন, এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, নীল রঙের গুলো, এগুলো যদি নিউক্লিয়াস হয়, দেখো একটাই সরু সুতোর মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে। এই হলুদ গুলো কিন্তু ভ্যাকিউল, হ্যাঁ ওটা নিউক্লিয়াস ভাবো না। তো এই ক্ষেত্রে দেখো অনেকগুলো কিন্তু নিউক্লিয়াস আছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো এই একটা যে পার্টটা, এই একটা পার্টের মধ্যে এই একটাই নিউক্লিয়াস, তারপর এখানে দেখো ভাগ আছে, এখানে একটা নিউক্লিয়াস, এখানে ভাগ, এখানে একটা নিউক্লিয়াস, এখানে ভাগ, তার মানে এটা কিন্তু ভাগ নেই এই মাঝখানে মাঝখানে, সেই জন্য দেখো মনে হচ্ছে একটাই হাইফা আছে, সেখানে অনেকগুলো নিউক্লিয়াস। তো এটাকেই আমরা বলছিলাম সিনোসাইটিক, এই যে এখানে বললাম না সিনোসাইটিক হাইফা। সিনোসাইটিক হাইফা কাকে বলছি আরেকবার ভালো মতো বোঝো, এই হচ্ছে একটা হাইফা, এটার মধ্যে দেখো কোনো ভাগ নেই এরকম ভাবে, তার ফলে ভাগ নেই যেহেতু,
ফলে নিউক্লিয়াস গুলো একটা হাইফাতেই মনে হচ্ছে অনেকগুলো আছে। দেখো এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, 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 তো এইটুকুনি হাইফাতেই কতগুলো নিউক্লিয়াস একসাথে আছে। তো এটা হয়ে গেল মাল্টিসেলুলার সিনোসাইটিক হাইফা। আর এইখানে যেটা আছে, এখানে দেখো ভাগ ভাগ আছে, এই একটা নিউক্লিয়াস, তো হাইফাটা এখানে একটা ভাগ হয়ে গেল, এই একটা নিউক্লিয়াস, তো হাইফাটা এখানে একটা ভাগ হয়ে গেল, এই একটা নিউক্লিয়াস এখানে ভাগ হয়ে গেল। তার মানে কি প্রত্যেকটা ভাগে একটা করে নিউক্লিয়াস। তো এখানে দেখে মনে হচ্ছে এইখানে একটা নিউক্লিয়াস, এই সেলটা, তো এই হাইফাটা কি, এটা সেগমেন্টেড হাইফা। তো এইটা কিন্তু মাল্টি নিউক্লিয়াস নয়, এইটা কিন্তু মাল্টি নিউক্লিয়াস। তো এইটাকে আমরা কি বলবো, সিনোসাইটিক হাইফা। আশা করি বোঝা গেল। তারপরে কি বলেছে, সিনোসাইটিক হাইফা, তারপরে বলেছে দা ওয়াল ফাঙ্গি কি দিয়ে তৈরি হয়, কাইটিন আর পলিস্যাকারাইড দিয়ে। এটা কেমিক্যাল নেচার আর কি, সেল ওয়াল কি দিয়ে তৈরি। এরপর হচ্ছে মোস্ট ফাঙ্গিয়ার হেটেরোট্রপিক অ্যান্ড অ্যাবজর্ব সলিউবল অর্গানিক ম্যাটার ফ্রম দ্য ডেড, হ্যাঁ, most fungi are heterotropic and absorb soluble organic matter from dead substance and hence they are called saprophytic. Saprophytic তো বললাম কি হবে, পচা অর্গানিক ম্যাটার থেকে যখন খাবারটা নিচ্ছে। Those that depend on living plant and animal that are parasitic, they are also symbiote হতে পারে, যেমন হচ্ছে লাইকেন। লাইকেনে কে কে করছে সিম্বায়োসিস? সিম্বায়োসিস মানে কি আগে এটা বলো। সিম্বায়োসিস মানে হচ্ছে ধরো দুটো আলাদা স্পিসিস রয়েছে, এ আর বি, এ বি এর ওপর ডিপেন্ডেন্ট, আবার বি এর ওপরও ডিপেন্ডেন্ট। তার মানে কি এ বি কে ছাড়া পারবে না, বি এ কে ছাড়া পারবে না, দুজনেরই কিছু লাভ হচ্ছে, এই ধরনের রিলেশনশিপকে বলবো সিম্বায়োসিস। কিন্তু ধরো অন্য ক্ষেত্রে, ধরো বি আর সি আছে, বি সি এর থেকে খাবার নিচ্ছে, আবার বি সি এর থেকে যেহেতু খাবার নিচ্ছে সি এর ক্ষতি হচ্ছে, আর বি সি এর ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, আর বি না থাকলে সি এর লাভ, কিন্তু সি না থাকলে বি বাঁচবে না, এটাকে বলবো প্যারাসাইট। বোঝা গেল? তার মানে এখানে বি হচ্ছে প্যারাসাইট সি এর ওপর, আর যখন এ আর বি একে অপরের ওপর ডিপেন্ডেন্ট, দুজনেরই লাভ হচ্ছে, ওটা কি, এই যে সিম্বায়ন্স। যেমন হচ্ছে লাইকেন, এটা কার কার সিম্বায়ন্স হচ্ছে, অ্যালগি আর ফাঙ্গির মধ্যে। তো অ্যালগি আর ফাঙ্গি যখন সিম্বায়োসিস হিসাবে একসাথে থাকছে, তখন ওটাকে আমরা কি বলি, লাইকেন। বোঝা গেল? তাছাড়া আরেকটা সিম্বায়োসিসের এক্সাম্পল কি, যেমন হচ্ছে মাইকোরাইজা, এর আগেও দেখিয়েছি, রুট অফ হায়ার প্ল্যান্টের সাথে যখন ফাঙ্গি একসাথে সিম্বায়োসিসে থাকছে, তেমন ওখানে লাভ কি হচ্ছে, ওখানে হচ্ছে ফাঙ্গি হচ্ছে অ্যাবজর্ব করতে হেল্প করে অনেক কিছু, ধরো নিউট্রিয়েন্ট হোক, এই হোক, মাটির থেকে অ্যাবজর্ব করতে গাছকে হেল্প করলো, তার বদলে গাছ হয়তো কিছু নিউট্রিশন দিয়ে দিল, থাকার জায়গা দিয়ে দিল রুটের মধ্যে। তো সেইটাই হচ্ছে মাইকোরাইজা। বোঝা গেল? তারপরে আমরা চলে আসি রিপ্রোডাকশনের ক্ষেত্রে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা দেখছো না, এটা তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, এই যে জিনিসটা, এইটাই হচ্ছে, এখানে বললাম না যে এই যে লাইকেন, এইটা হচ্ছে সেই লাইকেন, গাছের গুঁড়িতে এরকম পাওয়া যায়। এটা হচ্ছে অ্যালগি, এই যে লাইকেন, এটা লাইকেন, অ্যালগি আর এই ফাঙ্গির মধ্যে অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে লাইকেন। এবার আগেকার দিনে এটা থাকতো, কারণ আগেকার দিনে পরিবেশ খুব ভালো ছিল। এই লাইকেন যেটা, এ হচ্ছে একটু যদি পরিবেশ দূষণ হয়ে যায়, স্পেশালি কিসের জন্য, যদি সালফার বেশি থাকে বায়ুর মধ্যে, সালফার ডাই অক্সাইড হিসাবে, SO2 হিসাবে, তো সেই ক্ষেত্রে লাইকেন সঙ্গে সঙ্গে মরে যায়। তার মানে যেখানে পরিবেশ দূষণ বেশি, সেখানে লাইকেন কিন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। হলো, এরপর চলে যাচ্ছি আমরা এই জায়গাটা। এখানে কি বলেছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলছিলাম। তো রিপ্রোডাকশন ইন ফাঙ্গি টেক প্লেস বাই ভেজিটেটিভ মিনসে হতে পারে ফ্র্যাগমেন্টেশন, ফিশন আর বার্ডিং। ফ্র্যাগমেন্টেশন, ফিশন, বার্ডিং মানে কি? ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে, এই ধরো একটা ফাঙ্গি রয়েছে, মানে পুরো হাইফা রয়েছে, এটা তুমি যদি কেটে দাও তাহলে কি হবে, এই কাটা অংশ থেকে আরেকটা ফাঙ্গি তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ফিশন মানে হচ্ছে এই একটা সেল রয়েছে, মাঝখান থেকে দুটো আলাদা হয়ে গেল, তো ওখান থেকে দুটো আলাদা আলাদা ফাঙ্গি তৈরি হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে ফিশন। আর বার্ডিং মানে হচ্ছে, জানো, এই ফাঙ্গি রয়েছে, এখান থেকে ছোট্ট একটা এক্সট্রা বার্ড বেরোবে, এটা আলাদা হয়ে যাবে, ওখান থেকে একটা নতুন আবার ফাঙ্গি তৈরি হয়ে যাবে, ওটা হচ্ছে বার্ডিং। তো তারপরে বলেছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই স্পোর। এবার হচ্ছে কোন কোন স্পোরের মাধ্যমে আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, যেমন হচ্ছে
কোনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর। এমসিকিউ আসতেই পারে, ধরো বলে দিল যে asexual reproduction is done by fungi in by which spore, একটা দিল স্পোরাঞ্জিওস্পোর আর দিল অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর, উস্পোর। সেক্ষেত্রে কি হবে উত্তর? সেক্ষেত্রে হবে হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর, আসেক্সুয়াল যেহেতু চেয়েছে। আর আমি এখন অন্য যেগুলো বললাম উস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর, ওগুলো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের এক্সাম্পল। ওই স্পোরগুলোর দ্বারা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এই নামগুলো কিন্তু তোমাদেরকে একটু হালকা মুখস্থ করতে হবে। এরপর চলে আসছি আমরা যে স্পোর আর প্রোডিউস ইন ডিস্টিংক্ট স্ট্রাকচার ইন দ্য ফ্রুটিং বডি। এই যে ফ্রুটিং বডি মনে পড়ছে? ফ্রুটিং বডি আগে কোথায় পড়েছো মনে করো? স্লাইম মোল্ড যখন পড়িয়েছিলাম সেই সময় বলেছিলাম না, স্লাইম মোল্ড প্রোটিস্টার মধ্যে স্লাইম মোল্ড ছিল। আমি বললাম স্লাইম মোল্ড কেন স্লাইম মোল্ড কেন ফাঙ্গির মতো? কারণ স্লাইম মোল্ড ফ্রুটিং বডি তৈরি করছিল। কোন সময় ফ্রুটিং বডি তৈরি করছিল? হ্যাঁ, স্লাইম মোল্ড ফ্রুটিং বডি তৈরি করছিল যখন অ্যাডভার্স কন্ডিশন আসছিল, অর্থাৎ বাজে কন্ডিশন আসছিল। আর যখন ফেভারেবল কন্ডিশন ছিল সেই সময় স্লাইম মোল্ড কি তৈরি করতো মনে করো। এগুলো যদি উত্তর মনে মনে দিতে পারো তো খুবই ভালো, জোরেও বলতে পারো, কোনো ব্যাপার না। আর যদি এইগুলোতে আটকে যাও আমি বলবো আগের ভিডিওটা আবার দেখো, আর যদি ভিডিও দেখা হয়ে থাকে ভালো মতো তাহলে বইটা পড়ো। এইগুলো জায়গা থেকে কিন্তু এনসিইআরটি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে। এনসিইআরটির প্রত্যেকটা লাইন খুব ভালো মতো পড়তে হবে। বায়োলজিতে এনসিইআরটির বাইরে কিচ্ছু নেই। এনসিইআরটির প্রত্যেকটা লাইন বারবার পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তো ঠিক আছে, আবার ফেরত আসা যাক। তাহলে কি বললাম? ফ্রুটিং বডি তৈরি হবে। ফ্রুটিং বডি আমরা এর আগে কোথায় দেখেছিলাম? আবার একই প্রশ্ন, স্লাইম মোল্ডে। তো ফ্রুটিং বডি তৈরি হবে যেটা হচ্ছে ভেরিয়াস স্পোর আর প্রোডিউস ইন ডিস্টিংক্ট স্ট্রাকচার কল্ড ফ্রুটিং বডি। তো এই স্পোর গুলো যে বললাম, তো এইগুলো হচ্ছে ফ্রুটিং বডির মধ্যে তৈরি হয়। এরপর হচ্ছে সেক্সুয়াল সাইকেল, এটা খুব ইম্পর্টেন্ট। ফাঙ্গির ক্ষেত্রে কি হয়? তিনটে স্টেপ রয়েছে সেক্সুয়াল সাইকেল: প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি। তো বায়োলজিতে আমি বারবার বলি যে ওয়ার্ডিং এর বাংলা মানে করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ওয়ার্ডিং এর বাংলাটা বোঝা। তো প্রথমে কি হচ্ছে দেখো, এই দুটো গ্যামেট রয়েছে ধরো, তো সেক্ষেত্রে এক সেকেন্ড, এই দুটো গ্যামেট রয়েছে, মেল গ্যামেট ধরে নিলাম, এটা অ্যাকচুয়ালি মেল ফিমেল তো হয় না ওই টাইপের, দুটো আলাদা আলাদা আর কি ফাঙ্গির ক্ষেত্রে। এই দুটো গ্যামেট রয়েছে। এবার গ্যামেটের কাজ কি? ফিউজ করে জাইগোট তৈরি করবে। হ্যাঁ, তো গ্যামেট যদি ফিউজ করে জাইগোট তৈরি করে তো সেক্ষেত্রে কি হবে? গ্যামেট দুটোকে টাচ করতে হবে, গ্যামেট দুটো একে অপরের টাচ এলো। এবার এই জায়গাটায় কি হচ্ছে দেখো, এই গ্যামেটের যেই সাইটোপ্লাজমটা ছিল, মন দিয়ে শোনা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। এই গ্যামেটের সাইটোপ্লাজমটা ধরো সবুজই, পুরো সবুজ সাইটোপ্লাজম, আর ওই গ্যামেটের সাইটোপ্লাজমটা ধরো হচ্ছে লালি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, প্রথম স্টেপটাতে এই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটাতে দুটো গ্যামেট আছে, এই জায়গাটায় সাইটোপ্লাজমটা মিশে যাচ্ছে এক অপরের সাথে পুরো। তো সাইটোপ্লাজম মিশে যাচ্ছে, তাহলে সাইটোপ্লাজম যদি মিশে যায়, এবার আবার চলে আসছে সেই টার্মগুলো, কোনো কিছু যুক্ত হয়ে যাওয়াকে আমরা কি বলি? গ্যামো বা গ্যামি, এই ধরনের ওয়ার্ড যদি থাকে তার মানে ওটা ফিউজড হওয়া বোঝায়। তাহলে ওখানে কি করছিল? ওখানে হচ্ছে মেইনলি প্রোটোপ্লাজম যেটা ছিল ওটা একে অপরের সাথে মিশে যাচ্ছে। তাহলে প্রোটোপ্লাজম যদি মিশে যায় তাহলে ওটাকে আমরা কি বলবো? মিশে যাওয়াকে আমরা বললাম গ্যামি। প্রোটোপ্লাজমের প্লাজমোটা নেব, তো প্রোটোপ্লাজম গ্যামি হচ্ছে মানে প্লাজমো গ্যামি। তাহলে এই স্টেপটা যেখানে এই প্রোটোপ্লাজমটা মিশে গেল একে অপরের সাথে, এটাকে কি বলবো? প্লাজমোগ্যামি, একদম ঠিক। এরপরে দেখো প্লাজমোগ্যামি হওয়ার পর দুটো নিউক্লিয়াস গুলো কিন্তু এখনো আলাদা আছে, আলাদা আছে কিনা? প্লাজমোগ্যামি হলো ফার্স্ট স্টেপে, এইবার এইখানটায় গিয়ে দেখো এই জায়গাটায় গিয়ে নিউক্লিয়াসটা মিশে যাচ্ছে একে অপরের সাথে। তাহলে যদি প্রোটোপ্লাজম মিললো প্লাজমোগ্যামি বললাম, তাহলে নিউক্লিয়াস মিললে কি বলবো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কেউ কেউ বলছে নিউক্লিওগ্যামি। না, অ্যাকচুয়ালি নিউক্লিওগ্যামি
নাম দেয়নি সায়েন্টিস্টরা, দিতেও পারতো। নিউক্লিয়াসকে আমরা আরেকটা বায়োলজি ভাষায় কি বলি, এর আগে পড়িয়েছি মনে করো। নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে আমরা সেলের ভাগ করেছি, পুরনো নিউক্লিয়াস, নতুন নিউক্লিয়াস, ইউক্যারিওট, প্রোক্যারিওট, মনে পড়ছে? তাহলে ক্যারিও কথাটা নিউক্লিয়াস রিলেটেড না? তাহলে নিউক্লিয়াস রিলেটেড ওয়ার্ডকে যদি আমরা ক্যারিও বলি বা ক্যারি বলি, হ্যানা ত্যানা ওই টাইপের, তাহলে নিউক্লিয়াস যখন ফিউজড হচ্ছে অর্থাৎ যুক্ত হচ্ছে অর্থাৎ মিশে যাচ্ছে, মিশে যাওয়াকে আমরা বললাম গ্যামি। তাহলে যখন নিউক্লিয়াস মিশছে, নিউক্লিয়াস রিলেটেড ওয়ার্ডকে আমরা কি বললাম? ক্যারি, এই টাইপের ওয়ার্ড। তাহলে যখন নিউক্লিয়াস মিশছে কি বলবো? ক্যারিও গ্যামি। বোঝা গেল? তাহলে প্রথমে কি হলো? প্রথমে এই জায়গাটা হলো প্রোটোপ্লাজমটা মিশছে, তো প্লাজমো গ্যামি, প্রোটোপ্লাজমের প্লাজমো মিশে যাচ্ছে মানে ফিউজড হচ্ছে, তো গ্যামি, তো প্লাজমো গ্যামি। তারপরে দ্বিতীয় স্টেপে কি হচ্ছে? নিউক্লিয়াসটা মিশছে, তো একদম ঠিক ক্যারিও গ্যামি। এরপর কি হবে? মিওসিস ইন জাইগোট রেজাল্টিং হ্যাপ্লয়েড স্পোর। এবার দেখো গ্যামেট জেনারেলি হ্যাপ্লয়েড হয়, এন আর এন, এন এন মিশে যখন দুটো নিউক্লিয়াস মিশে গেল, এটাই তাহলে কি হবে? 2n হয়ে গেল। এবার জেনারেলি ফাঙ্গি কি হয়? হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়। তো 2n যখনই জাইগোট তৈরি হলো, এবার এর মধ্যে কি হবে? এর মধ্যে হয়ে যাবে মিওসিস। মিওসিস হলে আমরা জানি 2n থেকে n হবে, তো ওইটাই এখানে বলেছে যে মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। তো 2n থেকে n স্পোর তৈরি হয়ে গেল, এবার ওই স্পোরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, ছড়িয়ে গিয়ে ওখান থেকে হ্যাপ্লয়েড ফাঙ্গি তৈরি করবে, ব্যাস, একদম ইজি ব্যাপার। তাহলে প্রথমে কি হলো? প্লাজমোগ্যামি, তারপর ক্যারিওগ্যামি, জাইগোট তৈরি হয়ে গেল, তারপর জাইগোটে মিওসিস। ক্লিয়ার? তো এই হচ্ছে এদের সেক্সুয়াল সাইকেল ইনভলভস দ্য ফলোইং 3 স্টেপ। 3টে স্টেপ হচ্ছে এইটাই। বোঝা গেল? এরপর দেখো, when a fungus reproduce sexually, two haploid hypha of compatible mating types come together and fuse, যেটা ফিউজ হচ্ছে। In some fungi fusion of two haploid cell immediately result diploid cell। তো এইখানে কি হচ্ছে? ইমিডিয়েটলি ডিপ্লয়েড হয়ে গেল, মানে কিসের কথা বলছে এখানে? কি এই যে দুটো হ্যাপ্লয়েড সেল যে ফিউজ করলো, তারপর ইমিডিয়েটলি ডিপ্লয়েড হয়ে গেল 2n। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়? এরা ইমিডিয়েটলি ডিপ্লয়েড হয় না। হাউএভার ইন আদার ফাঙ্গি, যেমন হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, এর পরে পড়বে যে অ্যাস্কোমাইসিটিস এখানে রয়েছে। হাউএভার ইন আদার ফাঙ্গি অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস, সেক্ষেত্রে কি হচ্ছে? ইন আদার ফাঙ্গি হচ্ছে ইন্টারভেনিং, কোথায় গেল? ডাইক্যারিওটিক স্টেজ। মানে কি? এইখানে বলেছে যে এই অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিসে এই যেই ফেজটা আছে, মন দিয়ে দেখো, এই যেই ফেজটা আছে, এই ফেজটা অনেকক্ষণ থেকে যায়। কোন ফেজটার কথা বলছি? এই ফেজটা যেটা রয়েছে এটা অনেকক্ষণ ধরে থেকে যায়। এবার এই ফেজে দেখে কি মনে হচ্ছে? প্লাজমোগ্যামি হয়ে গেছে, ক্যারিওগ্যামি, প্লাজমোগ্যামি হয়ে গেছে এখানে। এই যে স্টেপ গুলো পড়লাম, প্লাজমোগ্যামি হয়ে গেছে। ক্যারিওগ্যামি কি হয়েছে? এখানে কিন্তু এখনো ক্যারিওগ্যামি হয়নি, দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস আছে। তো এই ফেজটা যদি অনেকক্ষণ ধরে থাকে, এই ফেজকে আমরা কি বলবো বলো? এখানে কি দেখতে পাচ্ছ? দুটো কি আছে? দুটো নিউক্লিয়াস আছে। তো দুটো নিউক্লিয়াস যদি থাকে, তাহলে এইটাকে আমরা কি বলবো? দুটো নিউক্লিয়াস আছে, সেই আবার মাথা খাটাও, বায়োলজির ভাষায় বললাম, দুটোকে আমরা বলছি ডাই। হ্যাঁ, তো এই কন্ডিশনটাকে কি বলবো? দুটো কি কন্ডিশন? নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কি বলি আমরা? ক্যারিও। তাহলে এই কন্ডিশনটাকে কি বলবো? একদম ঠিক, ডাই ক্যারিওন। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে ডাই ক্যারিওন। তো এটা কোথায় কোথায় থাকে? সঙ্গে সঙ্গে 2n হয়ে যায় না, নিউক্লিয়াসটা সঙ্গে সঙ্গে ফিউজ করে না, দুটো নিউক্লিয়াস আলাদা অনেকক্ষণ ধরে থাকে। দুটো নিউক্লিয়াস আছে, দুই মানে ডাই, নিউক্লিয়াস মানে ক্যারিও। তো এই কন্ডিশনটাকে বলছি ডাই ক্যারিওন। তো এই ফেজটাকে কি বলবো? ডাই ক্যারিও ফেজ। এই যে ডাই ক্যারিও ফেজ। তো এই ফেজটা কার কার দেখতে পাচ্ছি আমরা? এই ফেজটা দেখতে পাচ্ছি আমরা অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস। বোঝা গেল আশা করি? তো এইবার লেটার দ্য প্যারেন্টাল নিউক্লিয়াই ফিউজ, পরবর্তীতে ফিউজ হয়ে যায়, দ্য সেল বিকাম ডিপ্লয়েড। তারপর দ্য ফাঙ্গি ফর্ম ফ্রুটিং বডি ইন হুইচ রিপ্রোডাকশন ডিভিশন অকার। তো ফ্রুটিং বডির মধ্যেই হচ্ছে লিডিং টু ফর্মেশন অফ হ্যাপ্লয়েড স্পোর। তারপরে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয় মিওসিস ডিভিশনের মাধ্যমে ডিপ্লয়েড থেকে। তো এই ফ্রুটিং বডির মধ্যে হচ্ছে আবার সেই ফ্রুটিং বডি যেটা বলেছিলাম, এবার পড়ার সময় ওরকম লিঙ্ক করে পড়বে।
আগে ফ্রুটিং বডি কোথায় পেয়েছো? হ্যাঁ, স্লাইম মোল্ডে পেয়েছি। ফ্রুটিং বডি কখন তৈরি হতো? যখন অ্যাডভার্স কন্ডিশন ছিল। এরকম ভাবে লিঙ্ক করবে, তাহলে মনে থাকবে। হ্যাঁ, লিডিং টু, হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো। তারপরে এইবার আমরা চলে আসছি যে ফাঙ্গির কি কি ডিভিশন রয়েছে। ফাইকোমাইসিটিস রয়েছে, অ্যাসকোমাইসিটিস রয়েছে, এরপর দেখবো ব্যাসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস। এই যে ব্যাসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস। তো কি কি হলো ফাঙ্গি ডিভিশন গুলো? অ্যাসকোমাইসিটিস, তারপরে ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, আর প্রথমেরটা বলেছিলাম হচ্ছে ফাইকোমাইসিটিস। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার কিভাবে মনে রাখবে? এই ডিভিশনটা মেইনলি হলো কিভাবে? ডিভিশনটা মেইনলি হয়েছে রিপ্রোডাকশনের ওপর বেস করে। যেমন এইটা, এই যে চার্টটা আমি বানিয়েছি নিজে হাতে বানানো, সেই জন্য অত সুন্দর না। তো এই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ফাঙ্গির ক্লাসিফিকেশন করেছি। তো প্রথমে হচ্ছে ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস। কিভাবে বললাম এদেরকে? মেইন ডিভিশনটা কিভাবে করেছি? সেক্সুয়াল রিপ্রোডাকশনের উপরে, সেক্সুয়াল না আসেক্সুয়াল রিপ্রোডাকশনের, মোটমাট রিপ্রোডাকশনের উপর বেস করে আমরা এই ভাগটা করেছি। তো ফাইকোমাইসিটিস যেটা, ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় মেইনলি উস্পোরের মাধ্যমে। অ্যাসকোমাইসিটিসের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় অ্যাসকোস্পোরের মাধ্যমে। আর বেসিডিওমাইসিটিসের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বেসিডিওস্পোরের মাধ্যমে। ডিউটেরোমাইসিটিসের কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই। বোঝা গেল? তার মানে বুঝতে পারছো কেন এই চারটা ডিভিশন এলো। তো এরপর যেই ফাঙ্গির মধ্যে আমরা দেখব সেক্সুয়ালের রিপ্রোডাকশন হওয়ার সময় উস্পোর তৈরি হচ্ছে, তাহলে ওটাকে আমরা কার মধ্যে ফেলে দেব? ফাইকোমাইসিটিসের মধ্যে। যেই ফাঙ্গির দেখবো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার সময় অ্যাসকোস্পোর তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ওটাকে কার মধ্যে ফেলে দেবো? অ্যাসকোমাইসিটিসের মধ্যে। যার বেসিডিওস্পোর তৈরি হচ্ছে, সেটাকে কার মধ্যে ফেলে দেবো? ব্যাসিডিওমাইসিটিসের মাধ্যমে। আর ধরো কোনো ফাঙ্গিকে আমরা অবজার্ভ করছি অনেকক্ষণ ধরে, কিন্তু মানে অনেকক্ষণ বলতে অনেক দিন ধরে, কিন্তু কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন আসছেই না, সেক্ষেত্রে কি করবো? তার মানে বুঝলাম যে সেক্সুয়াল ফেজ কিন্তু জীবনে নেই। তো যার সেক্সুয়াল ফেজ আসবেই না জীবনে, তাদেরকে বলবো ডিউটেরোমাইসিটিস। এবার ধরো তুমি সায়েন্টিস্ট ল্যাবে কাজ করছো, দেখলে যে একটা ফাঙ্গি আছে, লাস্ট অনেকদিন ধরে দেখছো যে ওর সেক্সুয়াল ফেজ আসছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি ওটাকে ডিউটেরোমাইসিটিসের মধ্যে ফেলে, কোনো ব্যাপার না। এবার আবার দেখলে যে বেশ কিছুদিন পর দেখছো ও অ্যাসকোস্পোর তৈরি করতে শুরু করলো, তখন কি হবে? তার মানে কি তুমি ভুল ছিলে না? যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন আগে ছিল না, সেই জন্য তুমি ওকে ডিউটেরোমাইসিটিসের মধ্যে ফেলেছো। এবার যখন দেখছো অনেকদিন পর হুট করে একদিন অ্যাসকোস্পোর তৈরি করতে শুরু করে দিয়েছে, তখন কি করবে তুমি? কিছুই না, ওকে ডিউটেরোমাইসিটিসের মধ্যে ফেলেছিলে, ওকে উঠিয়ে অ্যাসকোমাইসিটিসের মধ্যে রেখে দেবে, হয়ে গেল, সিম্পল জিনিস। তো এই জিনিসটাই এখানে লেখা রয়েছে। দেখো ডিউটেরোমাইসিটিস, আমি কি বললাম? এদের কিন্তু সেক্সুয়াল ফেজটা কিন্তু নেই। এই যে because only they have asexual vegetative phase are known when sexual forms of this fungi were discovered। যেটা আমি বললাম, ধরো যখন দেখছো যে সেক্সুয়াল ফেজটা নেই, ওকে তুমি ডিউটেরোমাইসিটিসের মধ্যে রাখলে, কিন্তু তারপর দেখলে কয়েকদিন পর তুমি ডিসকভার করে নিলে যে হ্যাঁ, এ তো অ্যাসকোস্পোর তৈরি করছে। তো ওটাই, when this fungi were discovered, their sexual forms of this fungi are discovered were moved into classes they rightly belong। ওই জিনিসটাই, অ্যাসকোস্পোর তৈরি করছে তো অ্যাসকোমাইসিটিসের মধ্যে ফেলে দিলাম, ব্যাসিডিওস্পোর যদি তৈরি করে তো ব্যাসিডিওমাইটিসের মধ্যে ফেলে দিলাম। মোটমাট যতক্ষণ না কোনো ফাঙ্গির সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখাচ্ছে, ততক্ষণ আমি ওকে ডিউটেরোমাইসিটিসের মধ্যে রাখবো। এই কথাটাই এখানে বলেছে, ওইটাই আমি বোঝালাম। তো এই বোঝা গেল। এইবার সেক্সুয়াল স্পোর গুলো তো আমি বললাম, তো এটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে আরো অনেক কিছু কিন্তু জিনিস আমি লিখে রেখেছি। প্রথম হচ্ছে উস্পোর হলো, এরপর আসেক্সুয়াল স্পোর গুলো দেখা যাক কার ক্ষেত্রে কি হয়। যেমন ফাইকোমাইসিটিস এর ক্ষেত্রে আসেক্সুয়াল স্পোর কার দ্বারা হয়? জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, এই দুটো কিন্তু আসেক্সুয়াল স্পোর করছে, ঠিক আছে। তারপরে অ্যাসকোমাইসিটিস এর ক্ষেত্রে আসেক্সুয়াল স্পোর কে করে?
কোনিডিয়া। বেসিডিওমাইসিটিস এর ক্ষেত্রে আসেক্সুয়াল স্পোর নট ফাউন্ড। বেসিডিওমাইসিটিস আবার আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে না, হ্যাঁ, কিন্তু ফ্র্যাগমেন্টেশন মাঝে মাঝে দেখতে পারি। আসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোরের মাধ্যমে মেনলি করছে না। আর ডিউটেরোমাইসিটিসের আসেক্সুয়াল স্পোর মেনলি কোনিডিয়া। বোঝা গেল তাহলে? হ্যাঁ, কোনিডিয়া অ্যাসকোমাইসিটিসেরও রয়েছে, এরও রয়েছে। এরপর আরো একটা জিনিস লেখা রয়েছে এখানে, এই চারটা কিন্তু তোমরা নিজেরা খাতার মধ্যে করে নাও, এটা ইম্পর্টেন্ট। আসেক্সুয়াল স্পোর যেটা, এদের যেটা হচ্ছে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, ফাইকোমাইসিটিসের এন্ডোজেনাসলি অরিজিন, অর্থাৎ ধরো কোনো একটা কিছু রয়েছে, সেটা কোনো একটা কিছুর ভেতরে, যেমন ধরো এরকম ভাবে বলতে পারি, এই যে এটা একটা পেনের খাপ রয়েছে এখানে, তো এই পেনের খাপটা কি হচ্ছে, আমি যদি মুঠোর মধ্যে নিয়ে নিলাম, তার মানে এটা কি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে এন্ডোজেনাসলি অরিজিন হলো। এটা যদি এরকম ভাবে থাকে, তার মানে বাইরে থেকে দেখতে পাচ্ছ, তো এক্সোজেনাসলি অরিজিন। তোমাদের লেভেলে এরকম ভাবেই মনে রাখো। তো এন্ডোজেনাসলি অরিজিন মানে এই জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, ওই মানে চারিদিকে সেল দিয়ে ঘেরা এন্ডোজেনাসলি অরিজিন। আর অ্যাসকোস্পোরে এটা যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে কোনিডিয়ার মাধ্যমে, ওটা এক্সোজেনাসলি অরিজিন, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসকোস্পোরের মাধ্যমে, ওটা কিন্তু এন্ডোজেনাসলি অরিজিন। তারপর ব্যাসিডিওমাইসিটিসের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় হচ্ছে বেসিডিওস্পোরের মাধ্যমে, সেটা এক্সোজেনাসলি। আর আসেক্সুয়াল তো দেখাই যায় না, কোনো ঝামেলা নেই। আর ডিউটেরোমাইসিটিসের যেহেতু কোনিডিয়া, তো অবভিয়াসলি কোনিডিয়া কি হয় দেখেছি আমরা, কোনিডিয়া হচ্ছে এক্সোজেনাসলি, তো এটাও এক্সোজেনাসলি। তো বোঝা গেল? তো আমি তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু এখন পজ করে এই জায়গাটা মুখস্থ করে নাও এখনই। এই জায়গাটা যদি মুখস্থ করে নাও, তাহলে ফাঙ্গির যে রয়েছে, ফাঙ্গির কিন্তু অর্ধেকের বেশি কাজ শেষ। তাহলে এবার দেখা যাক এক একটা ফাঙ্গির কি কি বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রথমে আমরা চলে আসি অ্যাসকোমাইসিটিসের মধ্যে, সরি ফাইকোমাইসিটিসের মধ্যে। তো ফাইকোমাইসিস, মেম্বার অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন কোথায় পাওয়া যায়? সবকিছুর ক্ষেত্রে, এই অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডমের আর এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের প্রথমে আমরা দেখবো ওদের হ্যাবিটেটটা দেয়। তো হ্যাবিটেট তখনই ইম্পর্টেন্ট হয়ে যায়, মেইনলি প্রশ্ন করবে যেমন অ্যানিমাল কিংডমের দিকে, যে এক্সক্লুসিভলি মেরিন যখন লেখা থাকবে, সেই সব সময় বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ প্রশ্ন আসতেই পারে যে এটা এক্সক্লুসিভলি মেরিন কিনা। আচ্ছা, এমনি সময় তোমাদের কিন্তু পড়তেই হবে প্রত্যেকটা, কারণ অবভিয়াসলি যেটা আমি বারবার বলি, এনসিইআরটির প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। মেম্বার অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন অ্যাকোয়াটিক হ্যাবিটেট and on decaying wood in moist and damp places or as obligate parasite on plant, মানে সব জায়গাতেই দেখা যায়। অ্যাকোয়াটিক হ্যাবিটেট হলো ডিকেইং, মানে পচা গলা উডের ওপর, কাঠের ওপর, ময়েস্ট ডাম্প প্লেসেস, প্যারাসাইট হিসেবেও দেখা যায় প্ল্যান্টে। দ্য মাইসেলিয়াম ইজ অ্যাসেপ্টেড অ্যান্ড কোয়েনোসাইটিক। মাইসেলিয়াম অ্যাসেপ্টেড কোয়েনোসাইটিক মনে আছে? ফাঙ্গি শুরু হওয়ার আগেই পড়ালাম যে মাইসেলিয়াম ছিল অ্যাসেপ্টেড, মানে কোনো ভাগ ছিল না। এই যে এই ব্যাপারটা, এই যে এখানে দেখো কোনো ভাগ নেই, তার মানে কি মনে হচ্ছে যে একটা হাইফাতেই অনেকগুলো নিউক্লিয়াস, মাল্টি নিউক্লিয়াস, এটাকে আমরা ওইটা বলেছিলাম কোয়েনোসাইটিক। এই যে যেটা উচ্চারণ করবে সিনোসাইটিক, কোয়েনোসাইটিক একই ব্যাপার, এইটা সিনোসাইটিক। দ্য মাইসেলিয়াম ইজ অ্যাসেপ্টেড অ্যান্ড সিনোসাইটিক। আসেক্সুয়াল রিপ্রোডাকশন টেকস প্লেস বাই, ওই চারটা মনে করো কি ছিল, আমি ভিডিও পজ করে মুখস্থ করতে বলেছিলাম, মনে আছে? টেক্স প্লেস বাই জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। এই যে যেটা আমি দেখালাম, আসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই, এই যে জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর, যেটা এন্ডোজেনাসলি অরিজিন হয়। আর সেক্সুয়ালটা এদের ক্ষেত্রে কি উস্পোরের জন্য হয়। তো ওটাই বলেছে এখানে যে asexual reproduction takes place by zoospore, aplanospore. These spore are endogenously produced in sporangium. এবার কার মধ্যে, এবার যেটা বললাম এন্ডোজেনাসলি মানে কি বললাম, কোনো কিছু রয়েছে, এটা যেমন রয়েছে কালোটা, এটা আমার হাতের মধ্যে রয়েছে, তাহলে এই হাতের মুঠিটা কি হয়ে গেল, এর ক্ষেত্রে হাতের মুঠিটা হয়ে গেল হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আর যেই কালো পেনটা এই ভেতরে রয়েছে, কালো পেনাম খাপটা রয়েছে পেনের, এটা হয়ে গেল এই স্পোর। A জাইগোস্পোর is formed by fusion of two gamete. জাইগোস্পোর তৈরি হয় হচ্ছে দুটো গ্যামেটের
মিলে। তারপরে বলেছে দিস গ্যামেট আর সিমিলার ইন মরফোলজি। এবার দেখো, যখন দুটো গ্যামেট মিলছে তখন সেক্ষেত্রে তিনটে পসিবিলিটি হতে পারে। একটা হচ্ছে দুটো গ্যামেট সেম দেখতে, এরকম দুটো গ্যামেট হলো। তারপরে হতে পারে যে দুটো গ্যামেট আলাদা দেখতে, এরকম হয়ে গেল, মানে হচ্ছে একটা বড় একটা ছোট। আর আরেকটা কি হতে পারে যে একটা গ্যামেট এরকম, আরেকটা গ্যামেটের স্ট্রাকচারটাই আলাদা। এরকম তিনটে পসিবিলিটি। তো যখন দুটো সিমিলার মরফোলজির হবে এর ক্ষেত্রে তখন কি বলবো, এটা দুটো গ্যামেটই সেম দেখতে, তখন বলবো সেম। সেম কথাটার মানে বায়োলজিতে মানে হচ্ছে আইসো। যেমন তোমরা বলবে না আইসোটনিক সলিউশন। আইসোটনিক সলিউশন মানে কি? আইসোটনিক সলিউশন মানে হচ্ছে সমান সলিউশন, অর্থাৎ দুটো সলিউশন নিয়েছো, দুটো সলিউশনের যে অসমোলারিটি হ্যানা ত্যানা কি রয়েছে ওগুলো সমান, অর্থাৎ আইসো কথাটার মানে হচ্ছে সমান। তো এইখানে দেখো আইসো গ্যামাস মানে দুটো গ্যামেট সিমিলার স্ট্রাকচার। তারপর বলেছে যদি ডিসিমিলার হয়, এখানে দেখো দুটো আলাদা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি অ্যানাইসোগ্যামাস। এখানেও দেখো দুটো আলাদা, তো এটা উগ্যামাস। এরপর তো এর ক্ষেত্রে ফাইকোমাইসিটিস এর ক্ষেত্রে আমরা তিনটেই দেখতে পাচ্ছি। এখানে বলেছে সাম কমন এক্সাম্পল হচ্ছে মিউকর। এবার এক্সাম্পল গুলো কিন্তু বাবা তোমাদের মনে রাখতে হবে। মিউকর, রাইজোপাস হচ্ছে ব্রেড মোল্ড, আর অ্যালবুগো হচ্ছে প্যারাসাইটিক ফাঙ্গিয়ন মাস্টার। তো এই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে যেটা হচ্ছে এইটা, এটা কি ব্রেডের ওপর আছে, এটা হচ্ছে রাইজোপাস। দ্বিতীয়টা পড়লে যে ব্রেড মোল যেটাকে বলছে রাইজোপাস ওটা। আর হচ্ছে প্যারাসাইটিক ফাঙ্গিয়ন মাস্টার, যেটা এর আগেই দেখিয়েছিলাম মাস্টার প্ল্যান্টে প্যারাসাইটিক ফাঙ্গি হিসেবে আছে। এর আগে আরেকটা ওয়ার্ড ছিল ফাঙ্গি কপ্রোফিলাসও হতে পারে, ওইটা আমি হয়তো জাস্ট মিস করে গেছি। হ্যাঁ, তো কপ্রোফিলাস মানে কি? কপ্রোফিলাস মানে হচ্ছে গোবরের ওপর আর কি জন্মায়। তো ওই ছবিটা এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে কপ্রোফিলাস। তারপর আমরা চলে আসছি হচ্ছে, তাহলে এই হয়ে গেল আমাদের ফাইকোমাইসিটিস। আশা করি প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছো ফাইকোমাইসিটিস। ভিডিওটা পজ করো, এখনই ফাইকোমাইসিটিসটা একবার মুখস্থ করে নাও, দেখবে মুখস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ফাইকোমাইসিটিস। এরপর হচ্ছে অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিসের আমরা কি কি পড়েছিলাম মনে আছে? অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন কার মাধ্যমে হচ্ছে? অ্যাসকোস্পোর, যেটা এন্ডোজেনাসলি অরিজিন হচ্ছে। আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন কোনিডিয়া, যেটা এক্সোজেনাসলি অরিজিন হচ্ছে। এখনই মুখস্থ করো, আরেকবার বলো। অ্যাসকোমাইসিটিসের সেক্সুয়াল রিপ্রোডাকশন সোজা অ্যাসকোমাইসিটিস, ওই জন্যই নাম দেওয়া হয়েছে অ্যাসকোমাইসিটিস, কারণ অ্যাসকোস্পোর তৈরি করে যেটা এন্ডোজেনাসলি হয়। আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কোনিডিয়ার মাধ্যমে, যেটা এক্সোজেনাসলি হয়। বোঝা গেল? তাহলে এবার দেখা যাক অ্যাসকোমাইসিটিস এর ব্যাপারে কি কি বলেছে। আর কমনলি নোন অ্যাজ স্যাক ফাঙ্গি, কারণ কেন স্যাক ফাঙ্গি বলে সেটাও বলছি। দ্য অ্যাসকোমাইসিটিস আর মোস্টলি মাল্টিসেলুলার, যেমন হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম ইম্পর্টেন্ট জানো, অ্যান্টিবায়োটিক। রেয়ারলি ইউনিসেলুলার হয়, যেমন হচ্ছে ইস্ট, যার সাইন্টিফিক নেম হচ্ছে স্যাকারোমাইসিস। তারপর দে আর স্যাপ্রোফাইটিক, অর্থাৎ স্যাপ্রোফাইট এতক্ষণ ধরে বলে আসছি। ডিকম্পোজার হতে পারে, প্যারাসাইট হতে পারে, কপ্রোফিলাসটা এখন এসছে, হ্যাঁ ঠিক, সরি। তো কপ্রোফিলাস মানে হচ্ছে যারা গোবরের ওপর জন্মায়, যেমন এই যে এই ছবিটা, এটা হচ্ছে কপ্রোফিলাস, যেটা এর আগেও দেখিয়ে দিয়েছি। তো মাইসেলিয়াম, এদের ক্ষেত্রে মাইসেলিয়ামটা কি হবে বলো? মাইসেলিয়াম ইজ ব্রাঞ্চ অ্যান্ড সেপ্টেড। মাইসেলিয়াম ব্রাঞ্চ সেপ্টেড, মনে আছে তো কি বলেছিলাম? এই যে মাইসেলিয়াম যেরকম দেখিয়েছিলাম এর আগে, এই যে এই টাইপের, এদের হচ্ছে ব্রাঞ্চ আর সেপ্টেড হয় মাইসেলিয়ামটা। তারপরে দ্য সেক্সুয়াল স্পর, মনে করো, সরি, আসেক্সুয়াল স্পর কোনিডিয়া প্রডিউস এক্সোজেনাসলি। কোনিডিয়া এক্সোজেনাসলি প্রডিউস ছিল। আরেকবার দেখাই, এই যে কোনিডিয়া এক্সোজেনাসলি প্রডিউস, কোনিডিয়া এক্সোজেন। এখনই মুখস্থ হয়ে যাবে, বারবার বারবার পড়ো, নইলে পরের জন্য কিছু রেখো না, জমতে থাকে পড়া। কোনিডিয়া এক্সোজেনাসলি। আর অ্যাসকোস্পোর, যেটা সেক্সুয়ালের রিপ্রোডাকশনের জন্য তৈরি হচ্ছে, সেটা এন্ডোজেনাসলি হয়। দেখা যাক, পড়া লেখা রয়েছে এগুলো অবশ্যই। তারপরে হচ্ছে এক্সোজেনাসলি হলো স্পেশাল মাইসেলিয়াম কল্ড কোনিডিওফোর।
তো এখানে কি বলেছে, এই কোনিডিয়া যেটা তৈরি হচ্ছে একটা স্ট্রিকের উপর থাকে, সেটাকে আমরা কি বলছি, কোনিডিও ফোর। তো এই ছবিটা দেখতে পাচ্ছ, এইখানে যে উপরে গোল গোল গুলো আছে না, এগুলোই হচ্ছে কোনিডিয়া, এই উপরে যেগুলো আছে। আর কোনিডিয়া দেখো যেটার মধ্যে আছে, এটাকে আমরা বলি হচ্ছে কোনিডিও ফোর। এখানে বলেছে যে কোনিডিও ফোর, কোনিডিয়া অন জার্মিনেটিং প্রডিউস মাইসেলিয়াম। তো কোনিডিয়ায় পরে যখন ওপরে গিয়ে আলাদা হয়ে যায়, এরকম ভাবে আলাদা হয়ে গেল কোনিডিয়া, গিয়ে যখন এরকম ভাবে পড়লো অন্য কোথাও পড়লো, তো ওইখানে গিয়ে দেখো আবার প্রডিউস করে দিচ্ছে। হ্যাঁ, এই যে কোনিডিয়া জার্মিনেটিং প্রডিউস মাইসেলিয়াম। তো দেখো এখানে আবার হাইফার পুরো একদম চেন তৈরি করছে, যেটাকে আমরা বলি মাইসেলিয়াম। তাহলে কি হলো, কোনিডিয়া আছে, কোনিডিওর উপরে কোনিডিয়া গুলো অন্য জায়গায় চলে গেল, অন্য জায়গায় গিয়ে আবার অন্য মাটিতে পড়লো, ওখানে গিয়ে এরকম ভাবে মাইসেলিয়াম তৈরি করে দিচ্ছে, ওখান থেকে আবার আরেকটা নতুন অ্যাস্কোমাইসিটিস তৈরি হয়ে যাচ্ছে। তারপর এই তো হলো কোনিডিও ফোর, কোনিডিয়া জার্মিনেটিং হলো। এবার সেক্সুয়াল স্পোর যেটা বললাম, অ্যাস্কোস্পোরের মাধ্যমে হচ্ছে প্রডিউস এন্ডোজেনাসলি। এবার এন্ডোজেনাসলি তৈরি হচ্ছে, তো এবার তার মানে কোনো কিছুর ভেতরে হচ্ছে। তো কার ভেতরে হচ্ছে, সেটা হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচারের ভেতরে, যেটাকে অ্যাস্কি বলছে বা অ্যাসকাস সিঙ্গুলার ফর্ম। তার মানে এর ক্ষেত্রে কি হচ্ছে, এই হচ্ছে অ্যাস্কোস্পোর যদি এইটা হয়, তাহলে আমার হাতের মুঠোটা কি হয়ে গেল, অ্যাস্কি। বোঝা গেল? এরপর দিস অ্যাস্কি আর অ্যারেঞ্জ ইন ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটিং বডি। আবার ফ্রুটিং বডি যেটা বললাম, ফাঙ্গি ফ্রুটিং বডি তৈরি করে, হ্যাঁ, কল্ড অ্যাস্কোস্পোর। তার মানে এদের যেটা অ্যাস্কোস্পোর তৈরি হচ্ছে, এটা এদের কি হচ্ছে, সেক্সুয়াল অর্গান বলতে পারো। সাম এক্সাম্পল, এবার এক্সাম্পল কি কি বলেছে, অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস, নিউরোস্পোরা, এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এই তিনটা এক্সাম্পল। অ্যাস্কোস্পোর মানে যদি অ্যাস্কোমাইসিটিস মাথায় আসলেই সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে যাবে অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস, নিউরোস্পোরা। নিউরোস্পোরা এই যে এক্সট্রিমলি, এবার নিউরোস্পোরা কেন ইম্পর্টেন্ট, কারণ নিউরোস্পোরা খুব বেশি ইউজ হয় বায়োকেমিক্যাল আর জেনেটিক ওয়ার্কে, হচ্ছে সায়েন্টিস্টরা এটা খুব বেশি ইউজ করে। মেনি মেম্বার লাইক মোরেল, টাফেল, এগুলো কি এডিবল, অর্থাৎ খাওয়া যায়, কনসিডার দ্যাট ডিলিশিয়াস, খেতে খুব ভালো হয়। তো এই হচ্ছে আমাদের অ্যাস্কোমাইসিটিস। তাহলে আমরা এতক্ষণ কি কি দেখলাম, ফাইকোমাইসিটিস দেখলাম আর অ্যাস্কোমাইসিটিস দেখেছি। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। তো ব্যাসিডিওমাইসিটিস এর ব্যাপারে তোমরা কি পড়েছো, মানে এর আগে বললাম যে ওই চারটা দেখে মনে পড়ছে? এখানে দেখো ব্যাসিডিওমাইসিটিস এর ব্যাপারে কি লেখা আছে। আসেক্সুয়াল স্পোর হচ্ছে ব্যাসিডিওস্পোর, আর সরি সেক্সুয়াল স্পোর হচ্ছে ব্যাসিডিওস্পোর, সরি সেক্সুয়াল লেখা, সেক্সুয়াল স্পোর হচ্ছে ব্যাসিডিওস্পোর, আর আসেক্সুয়াল স্পোর হচ্ছে নট ফাউন্ড, পাওয়া যায় না। ভালোই হলো, নাম মুখস্থ করতে হবে না একটা। তো সেক্সুয়াল তাহলে কি ব্যাসিডিওস্পোর, আর সেটা এন্ডোজেনাসলি না এক্সোজেনাসলি, এক্সোজেনাসলি লেখা রয়েছে, এক্সোজেনাসলি প্রডিউস হয়। তাহলে এবার দেখা যাক এনসিইআরটি কি কি বলেছে ব্যাসিডিওস্পোরের মাধ্যমে। কমনলি নোন ফর্ম অফ ব্যাসিডিওমাইসিটিস, আর এবার এদের নাম রয়েছে মাশরুম, মাশরুম কি, এটা মাশরুম জানোই। তারপর হচ্ছে ব্র্যাকেট ফাঙ্গি, এইটাকে বলা হয় ব্র্যাকেট ফাঙ্গি। তারপর হচ্ছে পাফ বল, এই ধরনের যে ফাঙ্গি গুলো এগুলোকে বলা হয় পাফ বল। তো ব্যাসিডিওমাইসিটিস এর এক্সাম্পল না, অ্যাকচুয়ালি এগুলো আলাদা আলাদা নাম, একটা হয়ে গেল হচ্ছে মাশরুম, আরেকটা ওটা হয়ে গেল হচ্ছে ব্র্যাকেট ফাঙ্গি, আর নিচের এটা হয়ে গেল হচ্ছে পাফ বল। দে গ্রো ইন সয়েল, মাটিতে জন্মাচ্ছে, খুব ভালো কথা। অন লগ মানে হচ্ছে গাছের গুড়িতে, তারপর হচ্ছে ট্রি স্ট্যাম্প, ইন লিভিং, এগুলো সাধারণ ব্যাপার, তোমরা পড়লেও বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে কি বলেছে, প্যারাসাইট হতে পারে যেমন রাস্ট আর স্মাস্ট। রাস্টের আসল নাম কি, রাস্টের আসল নাম হচ্ছে এই যে পাক্সিনিয়া, আর স্মাস্টের আসল নাম কি, উস্টিলাগো। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই যে এই ছবিটা দেখাচ্ছি পরে, ঠিক আছে, রাস্ট আর স্মাস্ট, এই যে এইটা হচ্ছে রাস্ট, এইটা হচ্ছে স্মাস্ট, এইরকম হয়, বুঝতে পেরেছো? তারপরে আমরা চলে আসি আর কি কি বলেছে। দ্য মাইসিলাম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড, মানে এদের হচ্ছে সিনোসাইটিক হাইফা, যেটা মাল্টিসেলুলার ছিল বলেছিলাম না, নয় কেন, কারণ এদের ব্রাঞ্চ।
তারপর সেপ্টা রয়েছে, মানে এক একটা ভাগে একটা করে নিউক্লিয়াস আছে, যেটা ছবিতে দেখিয়েছিলাম। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি মনে না পড়লে, একই জিনিস বারবার দেখাচ্ছি। এই দেখো, এই যে এটা দেখো ভাগ করা আছে না, যেটা বারবার বলছি, মানে এক একটা ভাগে এক একটা করে নিউক্লিয়াস, একটা ভাগে একটা করে নিউক্লিয়াস। ইয়েলো গুলো কিন্তু না, ইয়েলো গুলো ভ্যাকুয়াল, ওটা আলাদা জিনিস। তো এদের ক্ষেত্রে এরকম হয়। তারপরে আর কি আছে, আর বলেছে হচ্ছে আসেক্সুয়াল স্পোর ছিল, মনে করো ব্যাসিডিওমাইসিটিস কিন্তু আসেক্সুয়াল স্পোর ছিল না, জেনারেলি নট ফাউন্ড, বাট ভেজিটেটিভ রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন ইজ কমন, মানে ভেঙে গেলে এদের ফ্র্যাগমেন্টেশন যে হলো আলাদা আলাদা পার্ট গুলো, ওখান থেকে নতুন ব্যাসিডিওমাইসিটিস জন্মাতে পারে। দ্য সেক্স অর্গান আর অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে যেমন দেখলাম অ্যাস্কির মধ্যে অ্যাসকোস্পোরটা আছে, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেক্স অর্গানটা অ্যাবসেন্ট থাকে। বাট প্লাজমোগামি ইট brought about by fusion of two vegetative or somatic cell and different stage of genotype। ঠিক আছে, তারপরে কি বলেছে, প্লাজমোগ্যামি হয়, যেটা এর আগে বললাম প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মনে পড়লো। কিন্তু ওদের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাজমোগ্যামি হওয়ার পরে এই অ্যাসকোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস এর ক্ষেত্রে ক্যারিওগ্যামি হওয়ার আগে বেশ কিছুটা টাইম থাকে। তো দুটো নিউক্লিয়াস আলাদা আলাদা ছিল, নামটা কি মনে করো, দুটো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমরা কিভাবে বলি মনে করো, নিউক্লিয়াসের ভালো ভাষা কি সায়েন্টিফিক ওয়েতে, ক্যারিও। তো দুটো নিউক্লিয়াস আছে মানে ডাইক্যারিয়ন ফেজ, হ্যাঁ এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। দ্য রেজাল্টেন্ট স্ট্রাকচার ইজ এই যে ডাইক্যারিওটিক। তারপরে ওটা হচ্ছে গিভ রাইজ টু ব্যাসিডিয়াম জন্মগ্রহণ করলো। তারপর ব্যাসিডিয়াম থেকে এখনো ডাইক্যারিও আছে, তার এবার কি হবে, মিওসিস হবে। মিওসিস হয়ে গেলে কি হয়ে যাবে, ওখান থেকে মিওসিস টেক্স প্লেস ইন দ্য ব্যাসিডিয়াম এন্ড প্রডিউসিং ব্যাসিডিওস্পোর। তার মানে মিওসিস হয়ে 2n থেকে মিওসিস হয়ে স্পোর তৈরি করলো, তার মানে সেটা কি হবে, এই যে স্পোরটা ওটা হ্যাপ্লয়েড হবে, ওটাই এখানে বলেছে। Basidium producing 4 basidiospore, the basidiospore are exogenously production in basidium, তাহলে এটা এক্সোজেনাসলি কিন্তু প্রডিউস হচ্ছে। তারপরে the basidia are arranged in fruiting bodies are called basidiocarp। তো খুব ভালো মতো এটা হয়ে গেল। এরপর কি হচ্ছে, এক্সাম্পল অ্যাগারিকাস উস্টিলাগো পাক্সিনিয়া, যেটা হচ্ছে মাস্টার রাস, যেটা আমি ছবিতেও দেখালাম। এবার আমরা কি দেখব, এই জায়গাটা আরেকবার বলছি শোনো যদি বুঝতে না পারো। এখানে কি হচ্ছে, দ্য রেজাল্টেন্ট, এই দেখো প্রথম থেকে এই পার্টটা মনে আছে নিশ্চয়ই, এটা হচ্ছে এন ছিল, এই দুটো মিললো, এটা কি হয়ে গেল প্লাজমোগ্যামি। এই ফেজটা অনেকক্ষণ থাকে অ্যাসকোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস, দুটো নিউক্লিয়াস আলাদা, তো ডাইক্যারিয়ন। তারপরে কি হচ্ছে, এই জায়গাটাতে দ্য সেক্স অর্গান আর অ্যাবসেন্ট হলো, বাট প্লাজমোগ্যামি ইজ ব্রট অ্যাবাউট বাই ফিউশন অফ টু ভেজিটেটিভ আর সোমাটিক সেল, ডিফারেন্ট স্টেন অফ জিনোটাইপ। এবার দুটো রেজাল্টেন্ট কি হলো, ডাইক্যারিওটিক হুইচ আলটিমেটলি গিভস রাইজ টু বেসিডিয়াম। এইবার ক্যারিওগ্যামি অ্যান্ড মিওসিস। এবার ক্যারিওগ্যামি মানে কি, যেটা বললাম ডাইক্যারিও ফেজ রয়েছে, এটা ডাইক্যারিও ফেজের পর দুটো নিউক্লিয়াস যখন মিলবে ওটাকে আমরা কি বলি, এই যে ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি যদি হয়ে যায় দুটো নিউক্লিয়াস n প্লাস n, এই দুটো মিললে কি হবে 2n হলো। 2n হয়ে যাওয়ার পর ক্যারিওগ্যামি যখন হয়ে গেল, তারপরে এই জায়গাটা দেখো ক্যারিওগ্যামি হলো অ্যান্ড মিওসিস টেক্স প্লেস। এবার ক্যারিওগ্যামি 2n হয়েছিল, মিওসিস হওয়ার পর কি হবে, ওটা আবার n হয়ে গেল। তার মানে n যখন হয়ে গেল, মিওসিস টেক্স প্লেস ইন দ্য বেসিডিয়াম প্রডিউসিং 4 ব্যাসিডিওস্পোর। তার মানে n করে আমরা জানি মিওসিস হওয়ার পর 4টা n তৈরি হয়, তো n করে 4টা ব্যাসিডিয়াম তৈরি হলো। দ্য ব্যাসিডিয়া আর অ্যারেঞ্জ ইন ফ্রুটিং বডিজ। এবার এটা হচ্ছে ফ্রুটিং বডিজ এর মধ্যে অ্যারেঞ্জ থাকবে, যেটা বেসিডিওস্কার। তারপরে বলেছে সাম কমন মেম্বারের এক্সাম্পল। তাহলে আশা করি বোঝা গেল। এইবার তাহলে ডাইক্যারিওটিক কোনটা হলো, ডাইক্যারিওটিক ফেজ এই যে যখন দুটো আলাদা আলাদা আছে। তারপরে ডাইক্যারিওটিক ফেজের পর দুটো যখন মিলে গেল ওটা ক্যারিওগ্যামি হলো। তাহলে দুটো আলাদা আলাদা মেলার পর n আর n মেলার পর 2n হলো, 2n এর মধ্যে মিওসিস হলো, মিওসিস হয়ে 4টা n তৈরি হলো।
চারটা এন কে আমরা কি বলছি এখানে, ব্যাসিডিওস্পোর। তারপর এইগুলোর থেকে পরবর্তীতে তৈরি হয়ে যাবে আবার ব্যাসিডিওস্পোর এক্সোজেনাসলি প্রডিউস ব্যাসিডিয়াম, এখানে ব্যাসিডিয়াম অনেক তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিস মানে হচ্ছে কমনলি নোজ অ্যাজ ফাঙ্গি ইমপারফেক্টি। কেন? কারণ মনে আছে ডিউটেরোমাইসিটিসে কি বলেছিলাম, অ্যাসেক্সুয়াল ফেজই শুধু দেখা যাবে, সেক্সুয়াল দেখা যাবে না, সেই জন্য এদেরকে ফাঙ্গি ইমপারফেক্টি বলা হবে। when asexual form of this fungi are discovered, যখন ডিসকভার হবে তখন যদি ওটা অ্যাসকোস্পোর হয় বা ব্যাসিডিওস্পোর হয় তখন ওই অনুযায়ী ওদেরকে ওটার মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ, it also possible that asexual and vegetative stage have been given one name. হ্যাঁ, তো এখানে এটাই বলেছে যে it is also possible that asexual আর vegetative stage have been given one, মানে asexual stage যেটা আর vegetative stage যেটা সেটার একটাই নাম দেওয়া হয়েছে, and the sexual stage another, অর্থাৎ প্লেস আন্ডার অ্যানাদার ক্লাসেস। এইখানে এইটাই হচ্ছে বোঝার জায়গা। দেখো, এক হচ্ছে ডিউটেরোমাইসিটিসের মেন কথা হচ্ছে কারা থাকবে, যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে না। বাই চান্স পরে যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাহলে তাদেরকে, যেই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা করছে, যেই স্পোর তৈরি হবার মাধ্যমে যদি অ্যাসকোস্পোর হয় তাহলে অ্যাসকোমাইসিটিসের মধ্যে ঢুকিয়ে দেবো, যদি ব্যাসিডিওস্পোর তৈরি করে তাহলে ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে ঢুকিয়ে দেবো। তারপর বলেছে ইট ইজ অলসো পসিবল দ্যাট দ্য আসেক্সুয়াল অ্যান্ড ভেজিটেটিভ স্টেজ হ্যাভ বিন গিভেন ওয়ান নেম। তো এটাও হতে পারে যখন আসেক্সুয়াল আর ভেজিটেটিভ স্টেজটা হচ্ছে, আসেক্সুয়াল স্টেজ মানে হচ্ছে যেটা বললাম ফাঙ্গির আসেক্সুয়াল স্টেজ কোন কোন স্পোরের মাধ্যমে, এই যে কোনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর, তো ওইটাই বলছে আসেক্সুয়াল স্টেজ। বা ভেজিটেটিভ যখন হচ্ছে, ভেজিটেটিভ মানে কি, ভেঙে দিলে যেটা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয় সেটা। ভেজিটেটিভ স্টেজ হ্যাভ বিন গিভেন ওয়ান নেম অ্যান্ড প্লেসড আন্ডার ডিউটেরোমাইসিটিসের মধ্যে। তারপর আবার দেখা যাচ্ছে ও যখন সেক্সুয়াল স্টেজ করবে তখন তাহলে কি বললাম, যেই ধরনের সেক্সুয়াল স্টেজ করছে ওটাকে আমি ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে ফেলে দিলাম। এই যে অ্যানাদার স্টেজ প্লেস আন্ডার অ্যানাদার ক্লাস, মানে একই সাথে যখনও শুধুমাত্র আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে কোনো ফাঙ্গি, ডিউটেরোমাইসিটিস আছে, কিন্তু যখন ও সেক্সুয়াল স্পোর করবে তখন ওটাকে আমি যে এরকম ভাবে যেটার মধ্যে পড়ছে, অ্যাসকোমাইসিটিস হোক বা ব্যাসিডিওমাইসিটিস হোক, যাই হোক সেটার মধ্যে রাখছি। ওইটাই বলেছে যে একই টাইমে এই যে ইট ইজ পসিবল দ্যাট দ্য সেক্সুয়াল ভেজিটেটিভ স্টেজ হ্যাভ বিন গিভেন ইন দ্য নেম। তো ওইটা হলো। তারপর লেটার হোয়েন দ্য লিঙ্কেজ ওয়ার এস্টাবলাইজ দ্য ফাঙ্গি আর কারেক্টলি আইডেন্টিফাইড অ্যান্ড মুভড আউট টু দ্য ডিউটেরোমাইসিটিস। তো যখন লিঙ্ক পাওয়া গেল যে আসেক্সুয়াল স্টেজ করছে কোনটা, তখন ওখানে মুভ করা হচ্ছে। ওয়ান পারফেক্ট স্টেজ মানে যখন সেক্সুয়াল স্টেজ অফ দিস মেম্বার ডিউটেরোমাইসিটিস আর ডিসকভার, যেটা বললাম দে আর অফেন মুভটা অ্যাসকোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। দ্য ডিউটেরোমাইসিটিস reproduce only by asexual spore known as conidia. conidia কোনটা, যেটা এর ক্ষেত্রেও ছিল conidia, asexual spore conidia, মনে পড়ছে? তো conidia দেখতে কিরকম হয়, এই যে conidia, এটা বুঝিয়েছিলাম। মাইক্রোস্কোপে যদি দেখো, মাইক্রোস্কোপে conidia কিন্তু দেখতে এরকম হয়। তারপর আমরা চলে যাই হচ্ছে এক্সাম্পল গুলোতে। Some member are separates and separate বলছি, saprophyte. Some members are saprophytic. Saprophytic মানে বলে দিচ্ছে অর্গানিক পচাগলা জিনিসের উপর থাকছে। or parasites মানে হচ্ছে জীবন্ত লিভিং অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট আর তার ক্ষতি করছে। প্যারাসাইট while a large number of them are decomposer. ডিকম্পোজার মানে জানোই যে ধরো কোনো ডেড বডি রয়েছে বা যাই রয়েছে, সেটার যখন বন্ডগুলো ভাঙছে তো যেগুলো মিনারেল রয়েছে সেগুলো আবার নেচারে ফেরত যাচ্ছে, তো অর্থাৎ ডিকম্পোজার অফ হেল্প ইন মিনারেল সাইক্লিং, যেটা বললাম মিনারেলগুলো মিশে আছে। সাম এক্সাম্পল কি, অল্টারনারিয়া, কোলেটোট্রিকাম, ট্রাইকোডার্মা। তো অল্টারনারিয়া, কোলেটোট্রিকাম আর ট্রাইকোডার্মা, এই হচ্ছে অল্টারনারিয়া, ট্রাইকোডার্মা আর এটা হচ্ছে কোলেটোট্রিকামের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ফাঙ্গির বৈশিষ্ট্য। ওকে, তাহলে আরেকবার দেখে নিই প্রথম থেকে আমরা কি কি দেখলাম ফাঙ্গির মধ্যে। তো ফাঙ্গির মধ্যে আমরা প্রথমে দেখলাম হচ্ছে কি কি ভাগ রয়েছে, ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস। আর তারও প্রথমে দেখলাম ফাঙ্গি কিভাবে তৈরি হচ্ছে। ফাঙ্গি তৈরি হচ্ছে
হাইফা রয়েছে। হাইফা কোন জিনিসটাকে বলছি, এরকম সরু সরু যেই সুতোর মতো স্ট্রাকচার, এটাকে হাইফা বলছি। অনেকগুলো হাইফা যখন একসাথে এরকম যুক্ত হয়ে যাচ্ছে, এটাকে কি বলছি, মাইসেলিয়াম। তো এরকম মাইসেলিয়াম দিয়ে পুরো ফাঙ্গি তৈরি হয়। যেমন এই যে এখানে দেখো অনেকগুলো সুতো সুতো স্ট্রাকচার মতো জিনিস মাইসেলিয়াম তৈরি করছে, তো ওই দিয়েই তো পুরো ফাঙ্গিটা তৈরি হয়েছে। আর হাইফা কি, হাইফা হচ্ছে এই যে এটা একটা হাইফা, এটা একটা আরেক ধরনের হাইফা। এই হাইফাতে দেখো কোনো সেগমেন্টেশন নেই, তার মানে এটা কি ধরনের হাইফা, কোনো সেগমেন্টেশন নেই, তার মানে এটা হয়ে গেল আসেপ্টেড। তো অনেকগুলো নিউক্লিয়াস একসাথে দেখা যাচ্ছে, এটা হয়ে গেল সিনোসাইটিক। ওকে, তারপরে এই যে হাইফাটা, এটা কি হলো, সেপ্টেড। অনেকগুলো সেপ্টা আছে, তো প্রত্যেকটা সেপ্টাতে একটা করে নিউক্লিয়াস। তাহলে এই হাইফাগুলোই একে অপরের সাথে জড়িয়ে গিয়ে তৈরি করছে মাইসেলিয়াম, যেটা থেকে পুরো ফাঙ্গিটা তৈরি হলো। তারপর আমরা দেখব হচ্ছে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন কোন স্পোরের মাধ্যমে হচ্ছে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে কোনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর আর জুস্পোর। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে উস্পোর, অ্যাস্কোস্পোর, ব্যাসিডিওস্পোর। তারপরে এদের যখন রিপ্রোডাকশনটা হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে এই যে সেক্সুয়াল সাইকেল যেটা হচ্ছে, দ্য ভেরিয়াস স্পোর্স আর প্রডিউস ডিস্টিংক্ট স্ট্রাকচার কল ফ্রুটিং বডি। তো স্পোর্স গুলো যে স্ট্রাকচার তৈরি করে সেটাকে আমরা বলছি ফ্রুটিং বডি। তো প্রথমে কি হয়, ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন টু মোটাইল আর নন মোটাইল গ্যামেট। তো যখন দুটো গ্যামেটের ফিউশন হচ্ছে, তো তার প্রোটোপ্লাজমটা আগে মিলছে, এই জায়গাটা যেটা দেখছি প্রোটোপ্লাজমটা পুরো মিলে যাচ্ছে। তো এই স্টেপটার নাম কি, এই স্টেপটা বা এই স্টেপটা যেখানে পুরো প্রোটোপ্লাজম মিলে গেছে, মিলে যাচ্ছে মানে গ্যামিট, প্লাজমো গ্যামিট। তারপরে এই যে স্টেপটা, এখানে দুটো নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা অবস্থান করছে। দুটো নিউক্লিয়াস, দুটো মানে হচ্ছে ডাই, নিউক্লিয়াসকে কি বললাম বলো, ডাইক্যারিও ফেজ। তো এটা হচ্ছে ডাইক্যারিও ফেজ। তারপরে দুটো নিউক্লিয়াস যখন মিলে গেল, অর্থাৎ এন আর এন, এন আর এন যখন মিলে গেল, এটা হয়ে গেল 2n। তো তারপরে কি হবে, 2n হওয়ার পর এখানে মিওসিস হয়ে যাবে। মিওসিস হলে আমরা জানি যে মিওসিস হওয়ার পর কি 2n থেকে 4টা n তৈরি হয়ে যাবে। মিওসিস 1 আর মিওসিস 2 হয়, সেল ডিভিশনে আমরা দেখবো ওটা ভালো মতো। তারপরে 4টা n তৈরি হয়ে যায়। ক্লিয়ার? তো এই হয়ে গেল ওদের প্লাজমোগ্যামি। তারপর নিউক্লিয়াস মিলে গেল ক্যারিওগ্যামি। আর নিউক্লিয়াস মেলার আগে দুটো নিউক্লিয়াস যখন আলাদা আলাদা আছে, ওটা হচ্ছে ডাইক্যারিয়ন বা ডাইক্যারিও ফেজ। দশাটাকে বলবো, ফেজটাকে বলবো ডাইক্যারিও ফেজ, আর কন্ডিশনটাকে বলবো ডাইক্যারিয়ন। তো ওইটাই তখন এই জায়গাটা বলেছিলাম যে কি হচ্ছিল, ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে এই যে ডাইক্যারিওটিক স্ট্রাকচার তৈরি হচ্ছিল, তারপরে ক্যারিওগ্যামি হয়ে যাবে, মানে দুটো নিউক্লিয়াস একে অপরের সাথে মিশে গেল, ক্যারিওগ্যামি। তারপরে কি হচ্ছে, দুটো নিউক্লিয়াস মিশে গেলে 2n হয়ে গেল। তারপরে মিওসিস হয়ে গেলে কি হবে, 4টা n তৈরি হবে। এই 4টা n কেই আমরা কি বলছি, ব্যাসিডিওস্পোর। তারপরে এই ব্যাসিডিওস্পোর গুলোই এক্সোজেনাসলি প্রডিউসড বাই ব্যাসিডিয়াম। আর তারপরে ব্যাসিডিয়া আর অ্যারেঞ্জ ইন ফ্রুটিং বডি, তো ওটাকে ব্যাসিডিও কার্প বলা হচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা কি দেখলাম, 4টে ভাগ যে করলাম ফাঙ্গি, ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, কিভাবে করলাম? এক তো করলাম হচ্ছে এদের মেনলি যেটা ভাগ করা হয়েছিল রিপ্রোডাকশনের উপর বেস করে। ফাইকোমাইসিটিস এর হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি উস্পোরের মাধ্যমে হয়, আর আসেক্সুয়ালটা হয় হচ্ছে জাইগোস্পোর, অ্যাপ্লানোস্পোরের মাধ্যমে। তো এই দুটো আবার কিভাবে তৈরি হয়, এন্ডোজেনাসলি। তো এটা হয়ে গেল। অ্যাসকোমাইসিটিসের সেক্সুয়ালটা হয় অ্যাসকোস্পোর, যেটা এন্ডোজেনাসলি তৈরি হয়, আর আসেক্সুয়ালটা হয় হচ্ছে কোনিডিয়ার মাধ্যমে, যেটা এক্সোজেনাসলি হয়। আর ব্যাসিডিওমাইসিটিসের তৈরি হয় হচ্ছে সেক্সুয়ালটা তৈরি হয় ব্যাসিডিওস্পোর, যেটা এক্সোজেনাসলি হয়, আর আসেক্সুয়ালটা হয় হচ্ছে নট ফাউন্ড। আর ডিউটেরোমাইসিটিসের সেক্সুয়ালটা হয় হচ্ছে নট ফাউন্ড, সেই জন্য এটাকে ফাঙ্গি ইমপারফেক্টি বলা হয়, মনে আছে, ফাঙ্গি ইমপারফেক্টি। আর ডিউটেরোমাইসিটিসের কিসের জন্য হচ্ছে, মানে আসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হচ্ছে, কোনিডিয়ার মাধ্যমে, যেটা এক্সোজেনাসলি হয়। আশা করি পুরো বোঝা গেছে। এরপর এখানকার এক্সাম্পল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি আমরা
এই পার্টটাতে ছোট্ট পার্ট কিংডম প্ল্যান্টি, অ্যাকচুয়ালি প্ল্যান্ট কিংডমের পুরো আলাদা চ্যাপ্টার রয়েছে, ওখানে আরো ডিটেলসে পড়বো। এখানে কি বলেছে, কিংডম প্ল্যান্টি ইনক্লুডস অল ইউক্যারিওটিক। আমরা জানি যখন একদম প্রথম ক্লাসের যে চার্টটা ছিল ওখানে হুইট টেকারের যেটা ছিল না, হোয়াইট টেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনের মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমেলিয়া করে, তো ওই জায়গাটাতেই কিন্তু আমরা দেখছি সব প্ল্যান্টই কি ইউক্যারিওটিক। ক্লোরোফিল থাকে কন্টেনিং অর্গানিজম কমনলি কল প্ল্যান্ট। ফিউ মেম্বার পার্সিয়ালি হেটেরোট্রপিক হয় প্ল্যান্ট, কিন্তু পার্সিয়ালি নট কমপ্লিটলি হেটেরোট্রপিক। যেমন ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, জানোই তো, যেটা পতঙ্গভোগী উদ্ভিদ বলা হয়, যেমন ব্ল্যাডারোট আর ভেনাস ফ্লাই ট্র্যাপ। কিরকম দেখতে হয়, এই যে এটা হচ্ছে ব্ল্যাডার আর এটা হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ, এরকম দেখতে হয়। ভেনাস ফ্লাই ট্র্যাপের মধ্যে এটা হচ্ছে জলের মধ্যে থাকে, তো জলের মধ্যে কি করে, এই যে ব্যাপারটা রয়েছে এটা এরকম টাইপের হয়, তো কোনো মাইক্রো ছোট ছোট অর্গানিজম গেলে এটা ভেতরে ঢুকে যায়, এখানে ওরা ডাইজেস্ট করে। আর এটার ক্ষেত্রে কি হয়, কোনো পোকামাকড় এসে যদি এখানে বসে, এটা এরকম খোলা থাকে, এরকম বন্ধ হয়ে যায় এই মুখের এই জায়গাটা, তো এটা হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ হলো। তারপরে কি বলেছে, ব্ল্যাডারোট এন্ড ভেনাস ফ্লাই ট্র্যাপ এর এক্সাম্পল ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। আর কুসকুটা যেটা, এটা হচ্ছে প্যারাসাইট। কুসকুটাটা কোনটা, কুসকুটাটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ তোমরা, দেখেছো কিনা জানি না, এরকম একটা বড় গাছ আছে, তাকে পুরো ঘিরে এরকম ঝুলে ঝুলে রয়েছে, এটা হচ্ছে কুসকুটা। The plant cells have eukaryotic structure with prominent chloroplast. Obviously eukaryotic কি হবে, প্রোক্যারিওট তো হবে না, প্রোক্যারিওট কে শুধু, প্রোক্যারিওট শুধু মনেরা। তো এখানে কি বলেছে, the plant cell have eukaryotic structure prominent chloroplast। ক্লোরোপ্লাস্ট হবেই কেন, কারণ এরা ফটোসিনথেসিস করতে পারে। সেল ওয়াল মেইনলি মেড আপ অফ সেলুলোজ, এর আগেও পড়েছো এই চারটাতে। তারপর ইউ হ্যাভ স্টাডি দ্য ইউক্যারিওটিক সেল স্ট্রাকচার ইন ডিটেল চ্যাপ্টার 8। হ্যাঁ, প্ল্যান্ট ইনক্লুড, এবার প্ল্যান্টের মধ্যে কি কি রয়েছে, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। প্ল্যান্ট কিংডমে পুরো ডিটেলসে কিন্তু রয়েছে এগুলো। হ্যাঁ, লাইফ সাইকেল অফ প্ল্যান্ট হ্যাভস 2 phases, ডিপ্লয়েড স্পোরোফাইটিক আর হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক। এই জায়গাটা খুব ভালো মতো বুঝতে হবে, যখন প্ল্যান্ট কিংডম পড়াবো সেই সময় স্পোরোফাইটিক, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড কিভাবে হচ্ছে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কিভাবে হচ্ছে, ওইগুলো খুব ইম্পর্টেন্ট। দ্যাট অল্টারনেটিভ এইচ আদার, দ্য লেন্থ অফ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ফেজ, ওয়েদার দিস ফেজেস আর ফ্রি লিভিং অর ডিপেন্ডেন্ট। মানে কিরকম হয় ব্যাপারটা হালকা বলে দিচ্ছি। এই যে ভাগগুলো বললাম, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, যত উন্নতর দিকে যায়, মানে অ্যাঞ্জিওস্পার্মের দিকে আসছে, তত ডিপ্লয়েড ফেজটা অনেক বেশি হয় আর হ্যাপ্লয়েড ফেজটা কমতে থাকে, মানে অর্থাৎ স্পোরোফাইটিক ফেজটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের খুবই প্রমিনেন্ট। তাহলে অ্যালগির ক্ষেত্রে কে প্রমিনেন্ট হবে, হ্যাপ্লয়েডটা। এবার এক্সেপশন বায়োলজিতে রয়েছে। হ্যাঁ, তারপরে দা ভ্যারিয়ামং, এগুলো তো হলো। তো এইটাই যে ঘটনাটা ঘটছে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এটাকেই বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। হ্যাঁ, তারপরে চলে আসছি আমরা অ্যানিমাল কিংডমে। তো দিস কিংডম ইজ ক্যারেক্টারিস্টিক বাই হেটেরোট্রপিক ইউক্যারিওট, অবভিয়াসলি ইউক্যারিওটিক হবে, হেটেরোট্রপিক হবে, অ্যানিমালের কথা হচ্ছে অর্গানিজম দ্যাট আর মাল্টিসেলুলার অ্যান্ড দেয়ার সেলস ল্যাক সেল ওয়াল। অবভিয়াসলি অ্যানিমালের সেল ওয়াল ছিল, সেই প্রথম চার্ট যেটা করিয়েছিলাম না, ছিল না। দে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন প্ল্যান্ট ফুড। ডিরেক্টলি ডিপেন্ডেন্ট মানে ধরো গরু, ছাগল, গাধা, ওরা ডাইরেক্ট প্ল্যান্ট খায়। আবার ধরো বাঘ, সিংহ, ওরা কি প্ল্যান্ট খায় না, কিন্তু ওরা কি প্ল্যান্টের ওপর ডিপেন্ডেন্ট, অবশ্যই। কিভাবে, কারণ ওরা কি খায়, হরিণ, ছাগল এসব খায়, আর হরিণ, ছাগল খায় হচ্ছে প্ল্যান্ট, তার মানে ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। এই জন্য এখানে বলেছে দে আর ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। দে ডাইজেস্টেড দেয়ার ফুড ইন অ্যান ইন্টারনাল ক্যাভিটি অর স্টোর ফুড রিজার্ভ ইন গ্লাইকোজেন অর ফ্যাট। আমরা যেরকম যত বেশি খাবো তত মোটা হবো, আর তাছাড়া আর কিভাবে ফ্যাট, আর কিভাবে খাবার সঞ্চয় হয়, গ্লাইকোজেন। গ্লাইকোজেন আমাদের লিভারে সঞ্চয় হয়, আমাদের মাসেলে সঞ্চয় হয়। হ্যাঁ, দেয়ার মোড অফ নিউট্রিশন ইজ হলোজয়িক। হলোজয়িকটা একদম প্রথমে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তার মানে কি হবে, বাই ইনজেকশন অফ ফুড, মানে ফুডটা ঢোকাবো, সেটা অ্যাসিমিলেশন হবে, তারপর হচ্ছে সেটা হচ্ছে অ্যাবজর্পশন হবে, সেটা আনডাইজেস্টেড ফুড, সেটা বেরিয়ে যাবে। তো এই পুরো ঘটনাগুলো হচ্ছে হলোজয়িক। দ্য ফলো অফ এ ডিফাইন্ড গ্রোথ প্যাটার্ন অ্যান্ড গ্রোথ
গ্রো ইনটু অ্যাডাল্ট দ্যাট হ্যাভ ডেফিনাইট শেপ অ্যান্ড সাইজ। তার মানে কি বলছে, গাছেদের ক্ষেত্রে যেমন তুমি বলতে পারবে ধরো আম গাছ রয়েছে, আম গাছের ঠিক এতটা উপর থেকে বাঁদিকে একটা ডাল বেরোবে, আবার অতটা উপর থেকে ডান দিকে একটা ডাল বেরোবে, সেটা তো বলতে পারবে না। তার মানে ওদের নির্দিষ্ট প্যাটার্ন নেই, কিন্তু আমাদের নির্দিষ্ট প্যাটার্ন আছে। আমাদের হাত এখান থেকেই বেরোবে, ঘাড়ের দুই দিক থেকে, কোমরের নিচ থেকে পা বেরোবে, ওইটাই এখানে বলেছে। হায়ার ফর্ম শো সেন্সারি অ্যান্ড নিউরোমোটর মেকানিজম, মোস্ট অফ দেম আর ক্যাপাবল অফ লোকোশন। এই যে হাঁটছি, লোকোমোশন হচ্ছে, মোস্ট অফ দেম আর ক্যাপাবল অফ লোকোমোশন। আর নিউরোসেন্সারি বলতে নিউরোসেন্সারি মোটর মেকানিজম, এই আমাদের নার্ভের কথা বলেছে। এগুলো সব ডিটেলসে রয়েছে, অ্যানিমেল কিংডম যখন পড়বো সেই সময় সব ডিটেলসে থাকবে আবার আরো। এরপর হচ্ছে দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই পপুলেশন অফ মেল অ্যান্ড ফিমেল ফলোড বাই এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে হচ্ছে মেল আর ফিমেলের দুটো গ্যামেট মিলবে, তারপরে জাইগোট হবে, তারপরে এমব্রায়ো ফর্ম হবে ওখান থেকে। স্যালাইন ফিচার অফ ভেরিয়াস ফাইলা ডিসক্রাইব চ্যাপ্টার 4, মানে অ্যানিমেল কিংডমের কথা বলা হচ্ছে। ওখানে গিয়ে কিন্তু আমরা পুরো ব্যাপারটা আরো ভালো মতো দেখবো। তো এর পরের ইউনিটটা, এর পরের ভিডিওতে দেখাবো, ওখানে আমরা মেন কি কি পড়বো, ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন।